হ্যালো ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের তাপগতিবিদ্যার 9 নম্বর ক্লাসে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছি, রাইট? সো এই পর্যায়ে সবাই যুক্ত হলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিতে পারি। সো অনেকটা দিন পরে লাস্ট ক্লাসে তোমাদের শিডিউল টিডিউলের অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম শেষে আজকে কিন্তু ফাইনালি আমরা ক্লাসে উপস্থিত হয়েছি, এবং আজকে আমার একদম প্রমিস খুব সলিড। আজকে ক্লাসে যে কয়জন স্টুডেন্ট থাকবো আমি আমার ক্লাস কন্টিনিউ করবো, ঠিক আছে? ফাইন। সো আশা করতেছি যে একদম 10:30টার সময় ক্লাসটা শুরু হয়েছে, তোমরা এখন যুক্ত হয়ে গেলে মজা হবে আরও একবার, তাই না? আমরা যখন পড়ছিলাম তাপগতিবিদ্যা এর আগে 8টা লেকচার হয়েছিল রমজানের মধ্যে, তো তখন খুব এনজয় করছিলাম, আমি খুব 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 বেশি এনজয় করছিলাম, এবং তোমরাও খুব অ্যাপ্রিসিয়েট করছিলে। তো এরপরে আবারও আমরা আজকে ক্লাস শুরু করতে চলেছি, এবং আজকে আমি আশা করবো তোমরা শুরু থেকেই সবাই আসলে ক্লাসে যুক্ত হয়ে যাবা। এবং আমার আজকে কমিটমেন্ট একদম সলিড, আজকে ক্লাসে কয়জন স্টুডেন্ট আসছো এবং কয়জন আসো নাই, আই ডোন্ট কেয়ার। আমি আমার ক্লাস আজকে কন্টিনিউ করবোই, কারণ আমি জানি যে দ্য টার্গেট ওয়াজ 15টা লেকচার দিয়ে তোমাদেরকে এই পুরো চ্যাপ্টারটাকে আসলে ধীরে ধীরে গুছায় দেওয়া। সো আজকে 9 নম্বর ক্লাস, এখন লাস্টে যে 6-7টা ক্লাস আছে, 15টা ক্লাসের পরে যদি আমার মনে হয় 1-2টা ক্লাস আরও এক্সট্রা নিব, তাহলে সেটা নিব, ঠিক আছে? ফাইন। তাহলে এই লাস্টে যে কটা ক্লাস আছে এই কটা ক্লাস আমি গুছিয়ে নিয়ে, এবং আমার যে টার্গেট যেটা হচ্ছে গিয়া তাপগতিবিদ্যাকে একদম পূর্ণাঙ্গভাবে গুছায় শেষ পর্যন্ত যাওয়া। এর আগে যে 8টা ক্লাস আমরা পড়ছি ওইখানে আমরা জাস্ট বেসিক জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে করে আগাইছি। দিস ইজ নট মাই টার্গেট। অটটুক পড়া আমার কোনোদিনই টার্গেট না। তো আজকের ক্লাস থেকে আমরা আসলে আমাদের টার্গেটের দিকে যাওয়া শুরু করব। আজকের ক্লাস থেকে আমরা একটু ডিটেলস ক্লাসে যাব, এবং এতে করে এইটাই বাস্তবতা, যখন টিচার পড়ায় অনলাইনের এই চরম বাস্তবতা আজকে আমি বলে নিতে চাই প্রথমেই। টিচার যখন অনলাইনে পড়ায় তখন স্টুডেন্ট ক্লাসে থাকে না, ভালো পড়াইলেই ক্লাসে থাকে না। থাকে, যারা থাকে তারা সলিড স্টুডেন্ট, আর মেজরিটি গল্পগুজব করলে হই হই রই রই সবাই ক্লাসে একদম ভরপুর একটা অবস্থা হয়ে যায়। তো এই বাস্তবতাটা আমি জানি, ঠিক আছে? তো গল্পগুজবের দিন শেষ, পড়ালেখার দিন শুরু। তো বুঝতেই পারছো, দ্য স্টেটমেন্ট ইজ সলিড, ক্লাসে ক্লাস হবে, ঠিক আছে? তাতে যদি কেউ ক্লাসে না থাকে তাতেও আমার কিছু যায় আসে না, তাতেও আমার কিছু যায় আসে না। তোমাদেরকে একটু বলে নেই যে 2020 সালে যখন আসলে এডটেকের জার্নি শুরু হয়, 2020 সালে করোনাকালীন সময়ে, তখন মনে আছে যে আই ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। যখন আমরা আমাদের এডটেকগুলো শুরু করি, আমাদের কার্যক্রম শুরু করি, তখন এরকম ক্লাস আমি জীবনে নিয়েছি, সব আয়োজন করে ক্লাসে দাঁড়াইছি, একজন স্টুডেন্টও ছিল না। দেয়ার ওয়াজ নো ওয়ান, আই ফেল্ট লাইক নিঃসঙ্গ গোচারী, তাই না? তখনের দিনগুলোতেও ক্লাস নিছি। সো টুডে ইজ দ্য ডে। যদি তোমরা ক্লাসে না থাকো, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার, ঠিক আছে? ফাইন, ওকে। এই যে তোমাদের রেদওয়ান ভাই চলে আসছে। হ্যাঁ রেদওয়ান, কি অবস্থা? ইয়েস ভাই, কন্টিনিউ। হ্যাঁ আই এম কন্টিনিউইং। ফাইন। স্যার কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তন্ময় ব্যানার্জি, নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। ওকে। হ্যাঁ, বেশিরভাগ পড়ছে পরে রেকর্ডেড ক্লাস করে। হ্যাঁ, বেশিরভাগ এটাই করে, বেশিরভাগ হচ্ছে রেকর্ডেড ক্লাসটাই করে, এটা ট্রু। বেশিরভাগ রেকর্ডেড ক্লাসই করে, এবং তোমরা জানো যে আমাদের এই যে কোর্স, সেকেন্ড পেপারের যে কোর্স, সেখানে কিন্তু আমি শুরুতেই তোমাদেরকে রেকর্ডেড ক্লাস আকারে সকল চ্যাপ্টার দিয়ে রাখছি, ঠিক আছে? সো ওরা ওইখান থেকে নোট পোস্ট করতেছে, অনেকে কমিউনিকেট করে। এই ঈদের বন্ধের মধ্যে অনেকে কমিউনিকেট করছিল, ভাই এই চ্যাপ্টারটা পড়ে ফেলছি, এই চ্যাপ্টারটা পড়ে ফেলছি, দ্যাটস সামথিং, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারটা ওপেন সবার জন্য কেন করা হয়েছে? সবাই যেন আসলে আমাদের ক্লাসগুলো দেখতে পারে। তো আমরা এর আগে 8টা ক্লাস করেছিলাম, তোমরা যারা যারা ক্লাস করেছো তারা দেখেছো অনেক নোট পড়েছিল, এবং আজকে ক্লাসের পর থেকে আমি আশা করবো যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তারা সবাই নোট করবা। প্রত্যেকটা সিরিয়াস স্টুডেন্ট, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কাউন্ট ইম্পর্টেন্ট ফর মি। অনেক কষ্ট করে ক্লাস করো, নোট করো, নোট করে সাবমিট করে ওয়েট করো, শুধুমাত্র এটা দেখার জন্য কখন আসলে নিয়াজ ভাই আসবে একটা কমেন্টে ব্যাক করে দেবে। তো সেটা আমি নিজ হাতে করবো। তা যদি 5 জন হয় তাহলে ওই 5 জনেরই করবো, যদি 500 হয় তাহলে 500 জনেরই করবো। কিন্তু কথা হচ্ছে ক্লাসে যতটুকু পড়ার ততটুকু পড়বো। রাত 10টার এই টাইমটা খুবই খুবই ভালো। ভালো এই কারণে আমি এটা বিশ্বাস করি, একজন স্টুডেন্ট যদি স্টুডিয়াস হয় এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যদি হয়, সে রাত 10টার সময় ঘরের বাইরে থাকবে না। এই সময় ডেফিনেটলি সে বাসায় থাকবে, এই সময় ডেফিনেটলি সে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে। সো আমরা এখন 1 ঘন্টা 30 মিনিট প্লাস টাইম জুড়ে লড়বো, ঠিক আছে? যা যা কিছু আগে পড়েছি তার পরের অংশগুলো আজকে হতে দেখবো। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একবার আজকে আমাদের এই ক্লাস সেশনটাতে। এবং আমার আশার থেকে তোমাদের উপস্থিতি খুবই কম, খুবই কম, মানে একদম মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়ার মতো না উপস্থিতি, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? আমি পড়াবো, দ্যাটস ইট। বরঞ্চ এটাতে আমি খুশি, স্টুডেন্ট কম থাকলে পড়াইতে সুবিধা হয়। চলো আসো, লেটস ওয়েলকাম তাপগতিবিদ্যার লেকচার 9-এ তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। দিন শেষে ভাই তোমরা সবাই পড়তে চাও, সোজা হিসাব, তোমরা সবাই পড়তে চাও। এখন কথা হচ্ছে যে তুমি যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় তুমি পড়তে পারো, এবং আমি মেক শিওর করবো যে আমার সর্বোচ্চটা তোমাদেরকে দেওয়া, এবং আমি ড্যাম কনফিডেন্ট এটা ভালো কিছু হবে। এর আগে যে 8টা ক্লাস নিছি, এই 8টা ক্লাসে তোমরা সবাই বলছো ভাই চমৎকার ক্লাস হয়েছে, চমৎকার বুঝতেছি, বাট আমি স্যাটিসফাইড না। আগের 8টা ক্লাস রোজার মধ্যে নিছি, তখন তোমাদেরকে আমি প্রেশার বাড়াই নাই। রমজানের মধ্যে ধরে রাখাটাই কঠিন ছিল,
তোমাদের মনোযোগ সর্বোচ্চটা আমি ওই সময় ধরে রাখছি, 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট করে কথাবার্তা বলে টোলে অল্প অল্প করে তাপগতিবিদ্যার মধ্যে আমরা ঢুকছি। বহুদিন পরে লাইভ শুরু হয়েছে, তা ওইটার সঙ্গে আমিও অভ্যস্ত হয়েছি, কিন্তু ওইটা দিয়ে আমি একদমই স্যাটিসফাইড না। তো এই যে এখন থেকে ক্লাস শুরু হবে, এই যে রোজা টোজা শেষ, সবাই একদম ফুল এনার্জি নিয়ে ক্লাস করবো ভাই। ক্লাসের দিন শেষে এটাই তোমার নিয়াজ ভাই তোমাকে কতগুলা মোটিভেশন দিচ্ছেন, সেই কোনো মোটিভেশন কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে আমি না পড়াবো। আর যতক্ষণ না পর্যন্ত তুমি পরিশ্রম করে সেই পড়াগুলো নিজের মধ্যে না নিবা, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আসলে কাজে আসবে না। কাজে তখনই আসবে পড়ানোর পরে, যখন তোমার প্রবলেমে আমি তোমাকে মোটিভেট করতে পারবো, সলিউশন দিতে পারবো, তখন সেটা কাজে আসবে। আর পড়ালেখা ছাড়া মোটিভেশন সলিউশন কোনো কিছু নট গোনা ওয়ার্ক। ওকে, বুঝতে পারছি। ফয়সাল ইসলাম সরকার, ওকে ভাইয়া। মাঝখানে কেমিস্ট্রি অনেক হার্ড লাগতো, কেমিস্ট্রি পড়ছি 1 মাস, এখন ফিজিক্স হার্ড লাগতেছে, তাহলে ফিজিক্স পড়ো এখন 1 মাস, এরপরে ফিজিক্স হার্ড লাগবে না। ঠিক আছে স্যার, সেকেন্ড পেপার করছে কি আপনি সব ক্লাস নেবেন? হ্যাঁ আমি সব ক্লাস নিব, আমি সব ক্লাস নিব। যে আজকে থেকে শুরু হইলো, যদি বাইচা থাকি আল্লাহ তাআলা যদি বেডে না ফেলে দেয়, তাইলে প্রত্যেকটা ক্লাস রেগুলারলি টাইমলি হবে। যাও, আমার আটকাইতে পারবে না কেউ। ওকে ফাইন ভাই, আর কয়টার মতো লেকচার লাগবে? তো আমি ধরে রাখছি এই চ্যাপ্টার ওই 8টা লেকচারকে আমি মনে করি 6টা লেকচার, কারণ ওই 8টা লেকচারের কম কম করে আমরা পড়ছি, রমজান ছিল ওই প্রেশার বাড়াই নেই। সো অ্যাকচুয়ালি 15টা লেকচার শেষ করার কথা আছে। যদি 15 নাম্বার লেকচারে যে আমার মনে হয় যে আমি আরও পড়াবো, তাহলে আমি আরও পড়াবো। ঠিক আছে, পড়ানোর কোনো শেষ নেই, পড়াইতেই থাকবো। তবে ধরে রাখতে পারো 15টা লেকচার, আরও 6টা ধরে রাখতে পারো। ঠিক আছে, বুঝছি স্যার, ভেরি গুড। এবার আসো আমরা ক্লাসটা শুরু করে দিই। এবার আমরা ক্লাসটা শুরু করে দিই। ইফ ইউ গাইজ রিমেম্বার, আমরা লাস্ট ক্লাসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ পড়েছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ আমরা পড়েছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ আমরা পড়েছিলাম। তোমাদের সবার ডেফিনেটলি এটা মনে থাকবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, এটা ছিল আমাদের লাস্ট টপিক। বহু আগের কথা, অনেকে অনেক কিছু ভুলে বসে আসো, আমি জানি। তোমাদের বাস্তবতা হচ্ছে পড়ালেখা একটু গ্যাপ পড়লেই তোমরা সব ভুলে বসে থাকো। তো হোয়াটএভার ইট ইজ, আমরা ওইখান থেকে আবার মনে করাই দিচ্ছি। আমি লাস্ট ক্লাসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ পড়াইছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। ওকে, তো এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করে লাস্ট ক্লাসটা শেষ করছিলাম, 8 নাম্বার লেকচারটা। তো ওইটা আমি তোমাদেরকে আরো একবার মনে করাই দিচ্ছি। ওকে ফাইন। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজে যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু, দুইটা ফর্মুলা দেখছিলাম। একটা হচ্ছে P2V2 মাইনাস P1V1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এইটা হচ্ছে কি একটা ফর্মুলা আমরা দেখছিলাম। আরেকটা ফর্মুলা ছিল এরকম, আরেকটা ফর্মুলা ছিল NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, T2 মাইনাস T1। আমরা এই দুইটা ফর্মুলা রূপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করার সূত্র দেখছি। ওকে, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা পিভি এর গ্রাফটাও আমরা দেখেছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা পিভি এর গ্রাফটাও আমরা দেখেছিলাম। আমরা জানি পিভি এর গ্রাফের যে আবদ্ধ ক্ষেত্রফল, পিভি এর গ্রাফের যে আবদ্ধ ক্ষেত্রফল, এদিকে আছে আয়তন আর এদিকে আছে চাপ। তো পিভি এর গ্রাফের যে আবদ্ধ ক্ষেত্রফল, ওইটাই কৃত কাজ বোঝায়। পিভি এর গ্রাফের যে আবদ্ধ ক্ষেত্রফল, ওটাকেই আমরা কৃত কাজ বলি। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা গ্রাফটাও প্রেডিক্ট করছিলাম, যেটা আমি আরেকবার দেখাই নিচ্ছি যে পি ইকুয়ালস টু কনস্ট্যান্টকে আমরা কে ধরলাম, কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। তো গামার ভ্যালু সবসময় 1 থেকে বেশি, দ্যাট উই অল নো। এটাও আমরা দেখছি 7 নাম্বার লেকচারে, গামার ভ্যালু সবসময় 1 থেকে বেশি। ফাইন, তার মানে এই ভ্যালুটা 1 থেকে বেশি। তো এখান থেকে এটা স্পষ্টত যে আয়তন যত বাড়বে, ভি যত বাড়বে, চাপ তত কমবে, ইজন্ট ইট? দেখো এটা ভাগ আকারে আছে, তো ভি এর ভ্যালুটা বড় হতে থাকলে পি এর ভ্যালুটা কমতে থাকবে। তো এইভাবে করে আমরা জানি যে গ্রাফটা এইরকম হবে। গ্রাফটা বেসিক্যালি এইরকম, এইরকম হবে। গ্রাফটা এইরকম হবে, গ্রাফটা এরকম হবে। তো এই যে বিন্দুটা আছে, হ্যাঁ, এই বিন্দুটাতে চাপ আয়তন P1 V1, P1 V1, এবং এই যে বিন্দুটাতে সে এখানে এসে উপস্থিত হয়েছে, এখানে চাপ আয়তন হচ্ছে গিয়া P2 V2। সো দ্যাট উই অল নো যে এই জায়গাতে দেখো, এই জায়গাতে আয়তন V1। তো এখান থেকে যখন এখানে আসছে, তখন আয়তন কিছুটা বেড়ে গেছে। এই ইন্ডিকেটরই কিন্তু সেটা বলে দিচ্ছে। দেখো এই যে ইন্ডিকেটর যেটা আছে, এইটা ইন্ডিকেটর। সূত্রটা মনে করা নিচ্ছে, আমরা বেসিক্যালি অঙ্কের ভিতরে যাব। ঠিক আছে, এই যে ইন্ডিকেটর, এটাই বলে দিচ্ছে যে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, মনে আছে স্যার বলছেন উত্তর জান, ভেরি গুড, তোমাদের সবারই মনে আছে মোস্ট প্রবাবলি, তারপরেও আমি বলেই নিচ্ছি।
বলেই নিচ্ছি। এরপরে রেগুলার ক্লাস হবে, তখন আসলে সবার সব কিছু মনে থাকবে। ক্লাসের মাঝখানে বন্ধ দিতে আমি চাই না, ঈদটা এসে গেল আর বন্ধ দিতে হইলো। সো ঈদ একটা সুন্দর জিনিস, সেটা তো বন্ধ দিতে হয়, নাহলে বন্ধ দিতে আমি পক্ষপাতে ছিলাম না। আর বন্ধ দিলে আমার নিজের প্রবলেম হয়। এই কখনো আমার 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 স্ট্র্যাটেজি এইটা, আমি যখন কন্টিনিউয়াস থাকি সারা জীবন থাকতে পারবো। মাঝখানে ব্রেক পড়লেই আমার হয় না আর, কেন যদি ভালো লাগে না। তো যাই হোক, একটা ব্রেক পড়ে গেছে, আমি নিজের উপরে নিজের মেজাজ খারাপ হচ্ছে, হোয়াটএভার ইট ইজ, উই উইল গিভ আ গ্রেট কামব্যাক। ফাইন। তো দেখতেছো যে আয়তন V1 থেকে V2 তে গেছে, আয়তন V1 থেকে V2 তে গেছে, মানে আয়তন বাড়ছে, তাহলে তো চাপ কমার কথা। হ্যাঁ, এখানে তো তাই হয়েছে। খেয়াল করে দেখো যে এই যে চাপটা, এইখানে চাপ ছিল P1, সো এইখান থেকে যখন এখানে আসছে তখন চাপটা কমে গেছে, চাপ কমে হয়ে গেছে P2, তাই না? উপর থেকে নিচে নামছে। তো আমরা জানি কৃত কাজ, এখানে যদি আমরা কৃত কাজ বের করতে চাই, কৃত কাজটা হবে হচ্ছে কি এখানে এই আবদ্ধ ক্ষেত্রফল, কৃত কাজটা হবে হচ্ছে এই আবদ্ধ ক্ষেত্রফল, তাই না? এই আবদ্ধ ক্ষেত্রফল, এখানে যে ক্ষেত্রফলটাকে আমরা আবদ্ধ করি, সেই ক্ষেত্রফল পিবি গ্রাফের আয়তন অক্ষের সঙ্গে যে আবদ্ধ ক্ষেত্রফল, আয়তন অক্ষের সঙ্গে যে আবদ্ধ ক্ষেত্রফল, সেটাকেই আমরা হচ্ছে গিয়া কৃতকাজ বলি। তো এখানে দেখতেছো আয়তন অক্ষের সঙ্গে আমরা এখানে একটা ক্ষেত্রফলকে আবদ্ধ করছি, এই যে ক্ষেত্রফলটা ইন্টিগ্রেশন করে আমরা এই ক্ষেত্রফলটার মানটা বের করছি, সেটাই কিন্তু আমাদের ওয়ার্ক ডান, সেটাই আমাদের ওয়ার্ক ডান। এবং ফর্মুলা এটা। এখন দেখো এই ফর্মুলা দুইটা কেন, ফর্মুলা দুইটা কেন, ফর্মুলা কেন দুটো, ফর্মুলা দুইটা দুই ক্ষেত্রে আমরা ইউজ করব। দেখো যে যদি এমন হয়, যদি এমন হয় চাপ আয়তন আমাদের দেওয়া আছে চাপ আয়তন, দেওয়া আছে চাপ আয়তন, এই যে P1 V1 এবং P2 V2, যেখান থেকে আসলে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেখানে চাপ আয়তন, এবং যেখানে এটা গেছে সেখানে চাপ আয়তন দেওয়া আছে। তাইলে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব। দেখো এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব। দেখো এই P2 V2, এইটা গুণফল এখানে P1 V1, মানে মধ্যা কথা দাঁড়ালো এরকম যে আমরা শুরুর বিন্দুর এবং শেষ বিন্দু যদি চাপ আয়তন জানি, শুরুর বিন্দু এবং শেষ বিন্দু যদি চাপ আয়তন জানি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকেই কৃত কাজ বের করে ফেলতে পারবো। ওকে ওকে, এটা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঐন্দ্রিলা জিজ্ঞাসা করছো, যা যা জিজ্ঞাসা করছো আমি কেমন আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো নাই, খুব ভালো কেন নাই, তোমাদের ক্লাস রেগুলারলি নিতে পারলে আমি খুব ভালো থাকি। যখন ক্লাস নেই তোমাদের, তোমরা যখন বলো ভাইয়া ক্লাসটা করে আমি এই টপিকটা বুঝতে পারছি, তোমরা যখন নোট আপলোড করো, অনেক সুন্দর করে নোটগুলো করে করে আপলোড করো, আমি যখন সেখানে কমেন্ট করি, তখন আমি অনেক ভালো থাকি, এইটা আমার সত্য। আর যখন আসলে সেটা হয় না, তখন আমি অনেক খারাপ থাকি, আমি অনেক মনোকষ্টে ভুগি। সো আমি লাস্ট কিছুদিন যাবত ভালো নাই, আমার মনটা খুব খারাপ। সো এই মন খারাপ এখন ভালো করে দেওয়ার দায়িত্ব তোমাদের, তোমাদের রেগুলার ক্লাস করতে হবে। ওকে, কত নাম্বার স্লাইড? এটা প্রথম বাচ্চো, হ্যালো বাচ্চো, এটাই প্রথম। ওকে, আচ্ছা ফাইন। তো দেখো যে, তো এইখানে যে আবদ্ধ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তো দেখতে পাচ্ছ যে চাপ আয়তন জানা থাকলেই আমরা কাজ বের করতে পারবো। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা কি, এইটা কখন ইউজ করব? এইটা ইউজ করবো যখন আমি তাপমাত্রা জানি, T2 আর T1। T2টা কি, এই বিন্দুতে যখন আসবে তখন তাপমাত্রা কত, আর যে বিন্দু থেকে আসছে সেই বিন্দুটা T1, এই বিন্দুর তাপমাত্রা, মানে আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা জানলে আমরা এখান থেকে এই কাজটা বের করতে পারবো। যেখানে আমাদের এনটাও জানতে হবে, এনটা হচ্ছে কত মোল গ্যাস আছে, এনটা হচ্ছে কত মোল গ্যাস আছে। ঠিক আছে, ফাইন। তাহলে চলো ছোট একটা অঙ্ক আমরা এখানে করে ফেলতে পারি। এই ধরনের মেইন স্ট্রিম অঙ্ক দিয়েই তোমাদের বই ভরা। বইয়ের অঙ্ক সোজা, যারা বলে বইয়ের অঙ্ক কঠিন তারা পড়ালেখা আসলে কম করে। ঠিক আছে, বইয়ের অঙ্ক খুবই সোজা, বইয়ের অঙ্ক খুবই সোজা, বইয়ের অঙ্ক খুবই সোজা। ওকে ফাইন। তাহলে দেখো একটা ছোট একটা অঙ্ক, আমি একটু স্টেটমেন্টটা লিখে নিচ্ছি, দেখো তাহলেই বুঝবা যে 5 মোল অক্সিজেন গ্যাসের, 5 মোল অক্সিজেন গ্যাসের আয়তন, 5 মোল অক্সিজেন গ্যাসের আয়তন 4 গুণ করা হলে, 4 গুণ করা হলে আয়তন, এখানে একটু কারেকশন আছে, 5 মোল অক্সিজেন গ্যাসের আয়তন খুব দ্রুত, এই কথাটা লেখা থাকতে হবে, খুব দ্রুত 4 গুণ করা হলে, 4 গুণ করা হলে 5 মোল অক্সিজেন গ্যাসের আয়তন খুব দ্রুত 4 গুণ করা হলে কৃত কাজ নির্ণয় করো, কৃত কাজ নির্ণয় করো। এই অঙ্কটাই, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের জন্য এই টাইপের অঙ্কই বইয়ে ভরা। বইয়ে যত অঙ্ক থাকে, তোমরা অনুশীলনী যে অঙ্ক দেখো, ওই অঙ্কগুলো কোনো অঙ্কই না, মেনে নাও বাস্তবতা, কিন্তু এটাও বাস্তবতা, ওইগুলাই এইচএসসি পরীক্ষাতে আসবে। আমার বড় হাসি পায়, এটার কারণে
যে এই সব বইয়ের অঙ্ক এইগুলি এইচএসসি পরীক্ষায় আসে, সেই পরীক্ষাই নাকি পোলাপান আবার ফেল করে, সেই পরীক্ষায় ফেল করে 52% পাশের হার 25 সালে, 54% পাশের হার 25 সালে। 26 সালের যে পরীক্ষা সেটা 1 মাস পেছানো হয়েছে, এখন হচ্ছে যে শিক্ষামন্ত্রী এসে বলতেছে যে কড়া করে পরীক্ষা হবে, নকল টকল প্রতিরোধ করা হবে। আমার কথা হচ্ছে ভাই, এত সোজা কোশ্চেনে পোলাপান এত ভয় পায় কেন? যখনই বলে পরীক্ষা পদ্ধতি কঠিন হবে, এই হবে নিরপেক্ষ, পোলাপান ভয় পায় কেন? এইটি পারে না। দিনকে দিনে যে জেনজে যারা আছো, জেনজে, তাই না, আমি তোমাদের সবাইকে আসলে এটাই বলবো যে ভাই দিনকে দিন ইন্টেলেকচুয়াল লেভেল আসলে সবার কমতেছে। ভাই এটা মেনে নাও। মানে আমরা 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 যে খুব মহান স্টুডেন্ট ছিলাম তা না, কিন্তু আমাদের যুগে ওই বইয়ের অঙ্ক গুনতামই না, গুনতামই না। মিডিওকার থেকে মিডিওকার স্টুডেন্ট আর ওইটি পারি, এটা এইটা থাকবে কনফিডেন্স। আর বর্তমান যুগে যে একটা জিনিস আমি খেয়াল করছি যে হচ্ছে নকল প্রতিরোধ করা, হেন তেন। মেন কথা হচ্ছে সৃজনশীল কোশ্চেনে নকল করে কেমনে ভাই? সৃজনশীল কোশ্চেনে তো নকল করার কোনো ওয়ে নাই। এটা কোনো কোশ্চেন কি কেউ জানে কেমনে কি আসবে? ওটি তো নকল করা যায় না যে বই থেকে ডিরেক্ট কোশ্চেন আসছে যে আমি যা লিখে দিব সেটা, এরকম তো কোনো ওয়েই নেই। সৃজনশীল কোশ্চেন নকল করা যায় না। আর কথা হচ্ছে যখন এটা বলা হয় যে শিক্ষা পদ্ধতি কঠিন করা হবে, পরীক্ষা পদ্ধতি কঠিন করা হবে, তখন আবার ছেলেপান ভয় পায়। আমি তো স্টুডেন্টরা জাজ করি যে ভয় পায়। আরে ভয় কিসের পাস রে ভাই? পইরা যাবি, পরীক্ষা খাতা লেখা দিয়ে আসবি। 100-তে 100 না পাও, 80+ নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। এ+ গুনে কে? বর্তমান যুগে এ+টা গুনে কে? আমি তো গুনি না ভাই। তোমরা এ+ পাইলে যখন বলো ভাই এ+ পাইছে, আমি বলি হ্যাঁ খুব ভালো কাজ করছো, খুব ভালো হয়েছে, তোমাদেরকে হ্যাপি রাখতে চাই। কিন্তু ওই এ+ গুনার তো টাইম নেই। বাস্তবতা এইটাই। আর অ্যাডমিশন পরীক্ষারে ভাই গুনার টাইম আছে? অ্যাডমিশন পরীক্ষা কোনো কঠিন পরীক্ষা? এখন আমার বয়স হয়েছে, তাই না? এখন হয়তো বা কনফিডেন্স, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের কনফিডেন্স কমে যায়। এত বয়স হয় নাই, তাও আমি তোমাকে বলতে পারি যখন বুয়েট পরীক্ষা দিছি, শিওর শট বুয়েটে চান্স পাবো, এটা বলতে বলতে গেছে রে, গর্ব না। মনে আছে বুয়েট পরীক্ষা হলে ঢোকার আগে চা খাইতেছি টঙে দাঁড়ায় বন্ধুর সঙ্গে, আর দেখতেছি যে সকল স্টুডেন্ট যারা আছে তারা মা বাপ সবাইকে নিয়ে এসে ওখানে তসবি গুনতেছে যে আজকে বুয়েট পরীক্ষা, আজকে বুয়েট পরীক্ষা। আমি আমার বন্ধুর সঙ্গে গেছি সকালবেলা, শীতকাল, দুইজনে মিলে এক রিক্সায় করে গেছি। ঘুম থেকে উঠায়, ওরা ওই মেসে থাকতো, ঘুম থেকে উঠে গেছি, যা কিছু 1 কাপ চা খেয়ে নি দোস্ত, চল। তো পরীক্ষার বাকি আছে মানে আর 1 ঘন্টা, এই ঢুকবো হলের মধ্যে, 1 কাপ চা খাইতেছি। তো তখন বন্ধু বলতে চান্স পাবি, আমি বলতেছিলাম ওকে কনফিডেন্সের সঙ্গে, আমি চান্স না পাইলে চান্স পাবে কে? তার মানে আমি যে খুব মহান স্টুডেন্ট তা না, এতটুকু কনফিডেন্স তো সবসময় ছিল রে ভাই। সো তোমাদের সবার এটা হইতে হবে, ইউ ইউ গাইজ আর ইয়ং ইনাফ, জাজবা থাকবে অন্যরকম। এই ফিজিক্স ফিজিক্স এগুলো কোনো সাবজেক্ট, পড়বা লিখবা চান্স পাবা, দ্যাটস ইট। পরিশ্রমী হবা, ওই এক এক ইঞ্জিনিয়ার হয়ে যাবা, বুয়েটে চান্স পেয়ে যাবা, জীবন সাকার হয়ে যাবে, ওইসব কিছু হবে না। বাস্তবতা যেটা, বুয়েটে পড়লেই জীবন সফল হয় না, ওই কিছু না। তুমি সারা জীবন পজিটিভ থাকবা, সারা জীবন পরিশ্রমী থাকবা, তোমার যে স্বপ্ন, তোমার যে প্রয়োজন, তুমি সেটা মিটাইতে পারবা। আর এই পুরো পথ চলায় দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অনেস্ট থাকা, সৎটা নিজের কাছে নিজে থাকবা, যে কতটুকু পরিশ্রম তুমি তোমার নিজের জন্য করো। আর একটা হচ্ছে গিয়ে নিজের ভিতরে এমপ্যাথেটি থাকতে হবে, তাই না? সম্পূর্ণ সারাটা জীবন ওই যে আছে না, বাঁচো তাহলে নিজের জন্য বাঁচো। আমি এই কথার সঙ্গে পুরাপুরি একমত পোষণ করি না, একদমই করি না। নিজের জন্য বাঁচারে বাঁচা বলে না, সবার জন্য বাঁচো। এবং সবার জন্য যখন তুমি বাঁচবে না, তখন তুমি দেখবা তোমাকেই কেউ আসলে ইভ্যালুয়েট করবে না, তোমার সম্মানটাই মানুষজন বুঝবে না। সবার জন্য করতে নিবা, এই দেশে সবার জন্য তুমি করতে নিবা, তোমারই কেউ গুনবে না, তোমার এই মায়ারে বলো বুঝে না, তোমার কথা কেউ গুনবেই না তখন। কিন্তু ওই দিনও টিকে থাকতে হবে, হ্যাঁ সবাইকেই ভালোবাসতে হবে, তাই না? সবাইকেই। এই যে কোর্সের এই ক্লাস, আমি এই ক্লাসগুলো লাইভে না নিতাম, সব প্রাইভেট গ্রুপে, আর সারাদিন মার্কেটিং করতাম, এই আমার কোর্সে অনেক পোলাপান আমাদের কোর্সে আছে, সেটা ঠিক আছে, আই এম সাফিসিয়েন্ট, তাহলে তো টাকা পয়সা আমার বাড়তো। খুব সিম্পল। প্রত্যেকদিন ক্লাস দিয়ে না নিয়ে খালি মার্কেটিং করতাম, এই ক্লাস আজকে এই হয়েছে সেই হয়েছে, প্রত্যেকদিন পোলাপান অনেক বেশি করে ভর্তি হইতো, সেটা ভাবি না, তোমাদের উপর রাগও হই না। সো ওইটাই, অতটুকু ভালো তো থাকতে হবে মানুষের মধ্যে। ওকে, অনেবার ইট ইজ, আসো আমরা এই অঙ্কগুলো করি, সেই সব অঙ্কগুলো সোজা। আমরা যারা আসলে এর থেকে যারা পড়ায়, বারবার মার্কেটিং করে চটকদারি করে দেখা এই অঙ্ক সোজা, এই পারবা না সেই পারবা না, আসো আমার কোর্সে আসো, এটি সব কিন্তু জাস্ট জাস্ট মার্কেটিং, নাথিং এলস। তুমি পজিটিভ হও, তুমি সিম্পলি চিন্তা ভাবনা করো, শুধুমাত্র ইউটিউবের ফ্রি ক্লাস দেখেও আসলে বইটা চান্স পাওয়া সম্ভব, ডেফিনেটলি সম্ভব। এবং আমি নিজে যদি, আমি এত ফিজিক্স পড়াইতেছি, আমি এই কথাটা বলতে চাই, আমি জিন্দগিতে কোনো ফিজিক্স টিচারের কাছে ফিজিক্স পড়তে যাইনি। আমি কখনো কোনো ফিজিক্স টিচারের কাছে ফিজিক্স পড়তে যাইনি। তপন স্যারের বই ছিল তো, ইসাক স্যারের বই ছিল তো, কোচিং করছি, হ্যাঁ কোচিং করছি, অ্যাডমিশনের সময় কোচিং করছি, এই কথা সত্য। কিন্তু কথা হচ্ছে আমার ওই ফিজিক্স টিচারের কাছে যে ফিজিক্স পড়তে হবে, এতটা দুর্বল স্টুডেন্ট কোনোদিনই ছিলাম না। এবার আসো আমার ফিজিক্স পড়ি। আর তোমাদের যুগে তো আসলে এডটেক আছে, এই ইউটিউব আছে, তো ইজি, ভেরি ইজি, সবাই পারা উচিত। 5 মোল অক্সিজেনের আয়তন খুব দ্রুত 4 গুণ করা হলে কৃত কাজ নির্ণয় করো। ওকে ফাইন। তো এখানে বলা আছে আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা
অনেক জোরে জোরে অনেকক্ষণ চিল্লাইছে, পোলাপান ভয় পাচ্ছিল যে নিয়াজ ভাই কি হইলো, কেঁপে গেল কেন। মানে দোজ আর দ্য ট্রু ওয়ার্ডস, মন থেকে বেরোয় যায়, আটকায় রাখতে পারি না। দেখতে দেখতে চারপাশের এইসব মানে পড়ালেখাটারে বানায় ফেলছে একটা, মনে করো যে কমোডিটি, একটা হচ্ছে পণ্য, আর সবাই করতেছে বিক্রি। যাই হোক, আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, আদি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, এটা এখন আমাদেরকে বলে দিছে। ওকে ফাইন। তো এইখানে আমরা প্রথমেই বুঝে গেছি যেহেতু 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 5 মোল গ্যাসের কথা বলছে, যেহেতু 5 মোল গ্যাসের কথা বলছে, যেহেতু 5 মোল গ্যাসের কথা বলছে, মানে এনের ভ্যালু বলা আছে। তো আমরা কেমনে বুঝবো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া? এই যে এখানেও একটা স্পষ্ট ইন্ডিকেটর দেওয়া আছে, সেটা হচ্ছে খুব দ্রুত ঘটনাটা ঘটছে। আমরা লাস্ট ক্লাসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ওখানে কিন্তু আমি বলেছিলাম প্রক্রিয়া যদি খুব দ্রুত ঘটে তখন তাপের আদান প্রদান হওয়ার স্কোপটা নাই। খুব দ্রুত যখন ঘটনা ঘটে যায় তখন পরিবেশ থেকে তাপের আদান প্রদান হওয়ার কোনো স্কোপ পাওয়া যায় না। তো দ্যাটস ওয়াই সেটা রুদ্ধতাপীয় হয়। দ্রুত মানে রুদ্ধতাপীয়। তো এই খুব দ্রুত কথাটা দিয়ে আমরা বুঝে গেছি দিস ইজ রুদ্ধতাপীয়। স্যার প্রতিটা অধ্যায় থেকে, তপন স্যারের বই থেকে কিছু কিছু অনুশীলনী ম্যাথ করিয়ে দিয়েন তাহলে ভালো হয়। কিছু কিছু না দাও, তপন স্যারের সব অঙ্ক আমি করাই দিব। এই চ্যাপ্টারটা আমাকে করাইতে দাও। একটা ব্যাপার আছে না, তুমি মনে করো বিরিয়ানি রান্না করবা, তো বিরিয়ানি রান্না করতে হলে তোমার কিছু না মিট লাগবে, কিছু রাইস লাগবে, কিছু লাগবে, কি বলে, রান্না শিখাইতেছি তোমাদেরকে, অনেক টাইপের মশলা লাগবে। এগুলো আগে তো জোগাড় করবা, তারপরে না তুমি কুকিংটা স্টার্ট করবা, তাই না? সো এই ব্যাপারটা এরকমই। আমি তোমাদের থিওরির কিছুটা জিনিসপত্র আসলে দেখাই নিচ্ছি, লাস্টে যা খালি অঙ্কই করবো, অঙ্ক তুলবো, অঙ্ক করবো। আগের ক্লাসে সব কিছু জানানো থাকবে। তো এখানে টুকটাক কিছু অঙ্ক করে সূত্রগুলোকে ধরা দিচ্ছি। দেখো বেটি, এবার আসো। খুব দ্রুত 4 গুণ করা হলে কিন্তু কাজ নির্ণয় করো। খুব দ্রুত মানে বুঝে গেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া 5 মোল বলা আছে, মানে আমরা এই সূত্রটাকে আসলে ইউজ করব। আমরা এই সূত্রটাকে ইউজ করবো, বুঝে গেছি, ফাইন। তো এই সূত্র তো আমরা ডিরেক্টলি জানি, এই সূত্র আমরা ডিরেক্টলি জানি। সূত্র হচ্ছে গিয়ে কৃতকাল W ইকুয়ালস টু NR 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা T2 মাইনাস T1, T2 মাইনাস T1, T2 মাইনাস T1, T2 মাইনাস T1। এনের ভ্যালু 5 মোল, এনের ভ্যালু বলে দিচ্ছে এই যে কত, এটা কত, 5 মোল, 5 মোল। আর এর ভ্যালু আমরা জানি সবাই 8.314 বা 316, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে, 314 বা 316 জুল পার কেলভিন পার মোল, তাই না? এটা এসে একক। আর এর ভ্যালু এখানে বসাই দিব 8.316, 1 মাইনাস গামা। এখন গামার ভ্যালু কত? গামার ভ্যালু বিভিন্ন পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা অক্সিজেন, তো অক্সিজেনের জন্য গামার ভ্যালু আমরা জানি 1.4। অক্সিজেন দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু 1.4, এটাও দেখানো হয়েছে লাস্ট ক্লাসে। দ্যাট মিনস এখানে গামার ভ্যালু 1.4, অক্সিজেন যেহেতু বলা আছে 1.4। এবার দেখো T2 মাইনাস T1। প্রবলেমটা হচ্ছে T2 আমরা জানি না, চূড়ান্ত তাপমাত্রা T1 জানি। আদি তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 ক্যালভিন। 27 মানে 27 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করবো, ক্যালভিনে বসাবো, তাহলে 300 ক্যালভিন। এই যে 300 বসে গেছে। এবার আমাদের এই অঙ্কটা সলভ হতে শুধুমাত্র একটা ইনফরমেশনই ল্যাকিং, সেটা কি বলতো? T2। এবার T2টা বের করে এখানে বসাই দিলে তো অঙ্ক হয়ে যায়। T2টা বের করে এখানে বসাই দিলেই, ওয়ালাইকুম আসসালাম, T2টা বের করে এখানে বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই না? সো T2টা আমরা কই পাবো? সো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা বইয়ে যত রুদ্ধতাপীয় প্রক্রিয়া অঙ্ক দেখবা সেখানে প্রবলেম হবে এটাই যে একটা ইনফরমেশন সূত্রে ডিরেক্টলি থাকবে না, সেটা তোমাকে আরেকটা সূত্র দিয়ে বের করতে হবে। এসএসসি আর এইচএসসির মধ্যে বেসিক ফিজিক্সের অঙ্কের পার্থক্যটা কোথায়? যদি আমি করার বা এক্সিকিউশনের জায়গা থেকে বলি, এসএসসিতে হচ্ছে একটা সূত্র দিয়ে একটা অঙ্ক হয়ে যায়, এইচএসসিতে হচ্ছে গিয়ে দুইটা সূত্র ইউজ করে একটা অঙ্ক করতে হয়, একটা সূত্র দিয়ে একটা ডেটা বের করে আর একটা সূত্রে বসাইতে হয়। এই হচ্ছে কাহিনী। ওকে ফাইন। তো এবার দেখো যে T2টা আমরা কেন বের করবো? তো T2 বের করা কোয়াইট সিম্পল। কিভাবে সিম্পল? আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপমাত্রা আয়তনের একটা সম্পর্ক জানি। কেন আমি তাপমাত্রা আয়তনের সম্পর্ক নিব? কারণ দেখো এখানে আয়তন 4 গুণ হয়েছে, এই কথাটা কিন্তু বলা আছে, আয়তন 4 গুণ হয়েছে, মানে আয়তনের পরিবর্তন বলা আছে। আর আমার লাগবে এখানে তাপমাত্রা, মানে তাপমাত্রা এবং আয়তনের যে সম্পর্কটা, সেই ক্লাসিক সম্পর্কটা, তাই না? সেই ক্লাসিক রিলেশন, রাইট? তো আমরা জানি যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটাই তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। আমাদের লাগবে T2 লাগবে T2। দ্যাট মিনস T2 ইকুয়ালস টু T1 ইন্টু V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। ও তাহলে এবার দেখো যে T1 আমরা জানি, T1 হচ্ছে গিয়ে 300 ক্যালভিন, T1 হচ্ছে গিয়ে 300 ক্যালভিন আদি তাপমাত্রা। আর V1 বাই V2 বলছে কি আয়তন 4 গুণ হয়, মানে আদিতে যদি আয়তন 1 হয় এখন আয়তন 4, অনুপাত হবে 1/4। V1 বাই V2, V1 যদি 1 হয় তাহলে V2 হবে 4, 4 গুণ।
আর গামার ভ্যালু 1.4, 1.4 মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা T2 পেয়ে যাবো, এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা T2 পেয়ে যাবো, এখান থেকে ক্যালকুলেশন করলেই এই যে হয়ে গেছে, এই পোলাবান, এই মনোযোগ তোমাদেরকে ধরে রাখার জন্য কত কিছু করতে হয়, তাই না? আচ্ছা ফাইন, তো তাতে আমার কোনো কষ্ট নাই, তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাস করলেই চলবে আর কি। হ্যাঁ, লাস্টের দিন আমার মাথা খুব গরম হয়েছিল যখন দেখছি তোমরা ক্লাসে নাই, আজকে একটু ভালো লাগতেছে তোমরা ক্লাস করতেছো, অনেকবার তোমরা ক্লাসে না থাকলেও আমি আমার ক্লাসটি নিয়ে যাবো। আচ্ছা ফাইন, ওকে। তো এখান থেকে আমরা পেয়েছি 172.3 কেলভিন, 172.3 কেলভিন, 172.3 কেলভিন। তাহলে এখানে বসাই দিব 172.3 কেলভিন। ওকে ফাইন, এই জায়গা থেকে দেখো এই যে কাজ, এই যে কাজ 172.3 মাইনাস 300। ওকে, সো আমাদের আনসারটা চলে আসছে 13.27 ইন্টু 10⁻³ জুল। এইটা আমাদের আনসার। ফাইনালি আমরা উই গট আওয়ার আনসার। খুব কি কঠিন অঙ্ক, এরকম অঙ্ক দিয়ে রুদ্রতাপীয় পরীক্ষার যত অঙ্ক আছে রুদ্রতাপীয় প্রক্রিয়ার, তুমি দেখো বইয়ে সকল অঙ্ক এই টাইপের কোনো একটা অঙ্ক হবে। তো আমি ক্যালকুলেশনটা একটু চেক করে ফেলি। ওকে, এটা ঠিক আছে, ফাইন। ক্যালকুলেশনগুলো চেক করবা। এই অনেকে আছে অঙ্ক পারি, থিওরি পারি, বাট ক্যালকুলেশন ভুল করি, তাদেরকে বলছি এটা আমিই ছিলাম, আমি এটা করতাম, আমারই কলেজ লাইফে এটা হয়তো, সব পারি, মাথায় সব পারি। টিচার যখন অঙ্ক করায় ধর খাতা কলম দেখার আমার কোনো টাইম নাই, আমি তো মহাজ্ঞানী, আমি সব পারি। সো এরকম একটা হাইপে থাকতাম। সো যেটা হইতো খাতা কলমে কম লিখতাম, সো কম লিখার ফলাফল খারাপ। খাতা কলমে কম লিখে যেটা হইতো, দেখা যেত যে অঙ্ক ঠিকই পারি, পরীক্ষার খাতায় সেই পারা অঙ্কটাই দ্রুত করে দিই, আরে দোস্ত কেমন হয়েছে, সব পারছি। পরে দেখতাম যে নাম্বার কম পাইছি, কেন কম পাইছি, ওই ক্যালকুলেশন ভুল করে রাখছি। সো আমার মতো ভুল তোমরা করবে না, তোমরা সবাই ঠিকমতো ক্যালকুলেশন করবে। ভাই 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 ওকে, এই মাত্র কারেন্ট আসলো, ভেরি গুড। তাহলে এখন থেকে ক্লাস করো। ভাই কারেন্টের জন্য ঠিক মতো ক্লাস করতে পারতাছি না, এই কথা বললো না ভাই, অশুভ কথা বললো না, আমি ভয় লাগে ভাই, কারেন্টের কথা বললেই কিনা দেখা যায় দ্রিম করে আমার এখানে কারেন্ট চলে গেছে। খুব প্রবলেম ভাই, খুব প্রবলেম। না আছে কারেন্ট, না আছে তেল, খুব বিপদে আছি। কেন বলতেছি, আমি এমনিতে স্টুডিওতে জেনারেটর লাইন দিয়ে চলি। তো কথা হচ্ছে যে তেলের যে অবস্থা, গাড়ি বাইক টাইক সব বন্ধ হয়ে আছে। তেলের লাইন দেখলে চৈত্র তো ছিল, এখন বৈশাখ আসছে। যখন এই বৈশাখ মাসে সবাই মজা করতেছিল, আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে, আর আমি দেখতেছি এই রোদের মধ্যে খাড়ায়া তেলের পেট্রোল পাম্পে তেল পাওয়া যাইতেছে না। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে, একে তো কারেন্ট থাকে না, আর তার উপরে হচ্ছে গিয়া তেলও নাই, জেনারেটর চালানোরও ওয়ে নাই, তাই না? এরকম একটা অবস্থা হয়ে গেছে ভাই। এই কথা মনে করো না, আল্লাহ তাআলা আমাদের উপর অশেষ রহমত যেন এসে পড়ে। বৃষ্টি যখন ঝরে সবার উপরে ঝরে, এভাবে করে যেন রহমত আমাদের উপরে এসে পড়ে। আমি কাউকে দোষ দিতে চাই না, কোনো কাউকেই আমি দোষ দিতে চাই না ভাই। যুদ্ধ করতেছে দুনিয়াবাসীর খুব শখ যুদ্ধ করার, তাই না? খুব শখ যুদ্ধ করার। এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলার আছে, দেয়ার আর টু মেনি থিংস টু ডিসকাস। তো সেটা আলাদা আলোচনা। যুদ্ধ করার খুব শখ, সবাই মিলে যুদ্ধ করতেছে, একই জায়গায় পারলে 2টা ব্লকেট মারতেছে, এরপরে এই সেই হেনা তেনা ভাঙচুর। মানে হচ্ছে দেখো, উই আর জাস্ট 80 সেকেন্ডস অ্যাওয়ে ফ্রম অ্যাপোক্লিপস। দুনিয়া ডেস্ট্রয় হইতে মাত্র 80 সেকেন্ড দরকার। তোমরা কি এটা জানো? একটা থিওরি আছে, এই দুনিয়া ধ্বংস হইতে মাত্র 80 সেকেন্ড দরকার, 80 সেকেন্ড। কেন? দুনিয়াতে এত নিউক্স আছে, বা মানে নিউক্লিয়ার বম আছে, তো এইগুলা যদি আসলে সবাই সবার মতো করে পাগল হয়ে যায় এবং সেগুলো ছুড়ে দেয়, 80 সেকেন্ডে পুরো দুনিয়া ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে বুঝো আমরা কোন জায়গাতে আছি, তাই না? আমরা কোন জায়গাতে আসলে বসবাস করছি। তো এইগুলা কোনোটাই আমাদের হাতে না, আমরা খুবই ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষদের মধ্যেও আমরা খুব ক্ষুদ্র। একটা ভালো পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ বার্তা কারো কানে ঢুকে না, সবাই অ্যাগ্রেসিভ। দুনিয়ায় এখন সবাই অ্যাগ্রেসিভ, যার লাগবে তার, সবাই নিজেরই ভালোবাসে আর যুদ্ধ করে। ফাইন, ভেরি গুড। আচ্ছা, তো দেখো আমরা ডেফিনেটলি এই অঙ্কটা সবাই বুঝতে পারছি। তো এই অঙ্কটাতে কি ছিল আমরা দেখতেছি, আমরা জাস্ট সূত্র দেখেই বুঝে গেছি এটা রুদ্রতাপীয় প্রক্রিয়ার অঙ্ক, এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্রটা আমরা বসাই দিছি। এবং এই জায়গাতে আমাদের একটা ইনফরমেশন মিসিং ছিল, যেটা হচ্ছে T2। তো T2 কেমনে বের করবো? আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক, এটা ছিল।
সো এই সূত্রটা ইউজ করে আমরা টি2টা বের করে ফেলছি, সেই টি2টা এখানে আমরা বসাই দিছি, তাহলে আমরা এখান থেকে আমাদের আনসারটা পেয়ে গেছি। ওকে, দেরি যাদের হয়ে গেছে নেক্সট ক্লাস থেকে দেরি হবে না, জানি রুটিন চেঞ্জ হলে অনেকে দেরি হয়, এরপর থেকে আমি কোনো দেরি আশা করি না। তো যাই হোক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রটা আমরা মনে করছি এবং সেটা দিয়ে আমরা কৃতকাজে আরেকটি অঙ্ক করে ফেলেছি। এবার আসো যে চলো এবার আরেকটা মজার অঙ্ক করি, আরও একটা মজার অঙ্ক করি। দেখো এই সূত্রটার ইউটিলিটি আমরা শিখলাম, এবার আমরা এই সূত্রটার ইউটিলিটি দেখতে চাই, তো এই সূত্রটা ইউটিলিটি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এরকম হবে, আমরা দেখতে চাই। আচ্ছা ফাইন। তো দেখো যে এই দিকে আছে আয়তন, আর এই দিকে আছে হচ্ছে গিয়া চাপ। সো এই জায়গাতে বলেই দিছে এটা একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ, এটা বলাই আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ থেকেও অঙ্ক আসে এখানে, হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ, এবং এখানে গামার ভ্যালু বলা আছে যেটা হচ্ছে 1.4, গামার ভ্যালু 1.4 বলা আছে, ঠিক আছে ফাইন। তো তারপরে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তারপরে এখানটাতে একটা গ্রাফ দেওয়া আছে, এইখানটাতে এরপরে একটা গ্রাফ দেওয়া আছে, পিভি এর গ্রাফ দেওয়া আছে, এবং এখানে এটাও বলা আছে পি আছে নিউটন পার মিটার স্কোয়ার, মানে ওই প্যাসকেল, এসআই এককই আছে, এবং ভলিউম দেওয়া আছে মিটার কিউব, মানে আয়তনের যে একক সেটাতেই দেওয়া আছে, সব এসআই এককে আছে। ওকে ফাইন। আচ্ছা, তো এরপর দেখো যে এই যে বিন্দুতে আছে ওকে, তো দেখো এই যে বিন্দুতে আছে, এই যে বিন্দুটা, হ্যাঁ এই যে বিন্দুটা, ওকে ফাইন। তো এই যে বিন্দুটাতে আছে, এই বিন্দুটাতে আয়তন আমাদের বলা আছে 5 ইউনিট, মানে 5 মিটার কিউব। ওকে ফাইন। তো এরপর থেকে এখান থেকে এখানে চলে আসছে, তো আয়তন তো ডেফিনেটলি বাড়ছে, ইন্ডিকেটর তো তাই বলে, সেটাই বলে, তাই না? ইন্ডিকেটর আমাদের সেটাই বলে। তো এখানে দেখো, এইখানে আয়তন মনে করো যে 10 ইউনিট, এখানে আয়তন 10 ইউনিট। এখন এই যে জায়গাটা আছে না, এইখানের চাপটা আমাদের বলা আছে, এইখানের চাপটা হচ্ছে গিয়া 20, এখানে চাপটা 20 প্যাসকেল বা 20 নিউটন পার মিটার স্কয়ার, বাট এখানে চাপটা বলা নাই, এই জায়গায় যেটা আছে এখানের এই চাপটা বলা নাই, এই চাপটি বলা নাই, এই যে চাপটি আছে, এই চাপটি বলা নাই, ঠিক আছে? এখন আমাদেরকে প্রথমে যে কোশ্চেনটা করেছি এটাকে তো আমরা বলতে পারবো P1, তো ডেফিনেটলি এখানে যে চাপটা আছে এটা হবে P2 কত এটা আমাদের বের করতে হবে। যেমন আমরা বুঝতে পারছি এই যে আয়তন, এটা তো V1, তো এটা তো V2, তো আমাদের প্রথমেই বলছে যে P2 বের করতে হবে, চূড়ান্ত চাপ নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার 1, প্রথম কোশ্চেনে বলছে চূড়ান্ত চাপ নির্ণয় করো, চূড়ান্ত চাপ নির্ণয় করো, ওকে, চূড়ান্ত চাপ নির্ণয় করো, ফাইন। তো এটা একটা, ওকে, এইটা একটা, ফাইন। চূড়ান্ত চাপ নির্ণয় করো, এটা একটা। 2 নম্বরে বলছে কৃত কাজ নির্ণয় করো, কৃত কাজ নির্ণয় করো। তো এখানে আমাদেরকে দুইটা ইনফরমেশন বের করতে হবে। তো ফার্স্টিং ফার্স্ট, লাস্টিং লাস্ট, রেকর্ডেড করে নেওয়া লাগবে। ওকে, চার্জ নাই, হ্যাঁ ওকে ভাই, যাদের চার্জ নাই তারা এরপর থেকে ক্লাসে রেগুলার চার্জ দিয়ে আসবে আর কি। চার্জ ফুরাই গেলে হবে না, ব্যাটারিতেও চার্জ থাকতে হবে, নিজের মনোবলেও চার্জ থাকতে হবে, এটা একটা। আর কারেন্ট নাই, চার্জ নাই, এইসব কথাবার্তা কমেন্টে না বলতে ভালো। যাই হোক, তো এবার আসো এই অঙ্কটা দেখো, এই যে তোমাদের কমেন্ট দেখি না যখন, তখন মনে হয় আমি এলিয়েন মনে করি নিজেকে, মনে হয় যে আমি এলিয়েনেটেড, আমি এমন একটা গ্রহে চলে আসছি যে গ্রহে মানুষজনের ভাষা আমি বুঝে উঠতে পারতেছি না। কমেন্টে তোমরা না, অনেকে আছে ইফেক্টিভ কমেন্ট করো, ডোন্ট গেট বাট হার্ট, যে অনেকেই আছে যে অনেক ইফেক্টিভ কমেন্ট করো, জানতে চাও, দ্যাটস পজিটিভ, এটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। অনেকেই আছে যে গল্প গুজব করো, এমন আজগুবি কমেন্ট তোমরা লিখো, আমি চিন্তা করি এই পোলাপানগুলো টাইপিং স্পিড তো যথেষ্ট ভালো, ক্লাস করতে করতে কেমনে এত বড় কমেন্ট একজন আরেকজনকে লিখতে পারে। ওকে, সোহাগ বলছো ভাইয়া শুধু আপনার করানো ক্লাসের নোট পড়ে কি ডিউ পর্যন্ত সম্ভব? আমার মন তুমি খারাপ করে দিলে, শুধু ডিউ বুয়েট পর্যন্ত সম্ভব। এখন কথা হচ্ছে আমার করানো বলতে কি বোঝায়,
আমার করানো বলতে কি বোঝায়? আমার করানো বলতে কিছু বোঝায় না। আমার কথা হচ্ছে যে আমি তোমাকে যদি ফিজিক্স বইয়ে সব পড়াই দিই, তপন স্যারের বইয়ে যা আছে, ইসাক স্যারের বইয়ে যা আছে, তারপরে কোশ্চেন ব্যাংকে যা আছে সব পড়াই দিই, তাহলে তো ওইটাই তো পড়তে হইতো, ওইটা পড়েই তো হবে। সম্ভব না মানে কি? আমি আমি যা জানতাম, আমি যতটুকু পড়ে ভাইয়া বুয়েটে চান্স পেয়েছি। যেখানে পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ সব জায়গায় আল্লাহ তাআলা আমাকে চান্স করে দিয়েছেন। এটার জন্য আমি গর্বিত বলবো না, আমি পরিশ্রম করেছি, আল্লাহ তাআলা সেটার জন্য প্রতিদান আমাকে দিয়েছেন। তো ওই জায়গা থেকে আমি বলতেছি যে আমার পড়ানো যে জিনিসগুলো অতটুকু পড়ে ভাইয়া আমি বুয়েটে সিএসসি পর্যন্ত চান্স পেয়ে আসছি। তাহলে লজিক কি বলে? তা আমি যা পড়াবো তার থেকে, যতটুকু আমি জানতাম তার থেকে বেশি তোমাদেরকে আমি পড়াই, তাহলে ওটা দিয়ে বুয়েটে চান্স পাওয়া সম্ভব। তুমি আসো ডিউ নিয়ে, আমি ধুর, ডিউর পরীক্ষা বামার দিয়ে দিলেও চান্স পাবো, এখন দিলে চান্স পাবো। ডিউর পরীক্ষা আমি বাম হাতেও লিখতে পারি, এই জন্য বললাম। আমি ডান হাতেও লিখতে পারি, বাম হাতেও লিখতে পারি, নট নেসেসারি আমি ছোট করে বলছি। তো ডিউর পরীক্ষা আমি বাম হাতে লিখলে চান্স পাবো, ঠিক আছে, আমি লিখলে চান্স পাবো। আচ্ছা ফাইন। স্যার আমার নোট কি ভালো হয় না? হ্যাঁ, প্রিয়ার নোট খুবই সুন্দর হয়, তুমি খুব সুন্দর করে নোট নোট করো, এবং সবার নোটই খুব চমৎকার হচ্ছিল, কিন্তু রিসেন্ট টাইমে ক্লাস হচ্ছিল দেখে নোট পড়তেছিল না। এবার থেকে আমি নোট চাই। ওকে 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 ওকে, আর 6টা জাহরা, আর 6টা ক্লাস লাগবে। এবার আসে এই অঙ্কটা করি, এই অঙ্কটি করি, আমরা এই অঙ্কটি করি। তোমাদের তো তিনটার কিছু নাই, আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছে তারা তো অলরেডি 10টা চ্যাপ্টার পেয়ে গেছে, সেকেন্ড পেপার এখন মেজরিটির কোর্সই শুরু হয় নাই। তো আমি একটু আর্লি শুরু করছি সুন্দর করে আসলে জিনিসটা গুছায় পড়ানোর জন্য। তো চূড়ান্ত চাপ নির্ণয় করতে হবে। তো আমরা তো এটা জানি যে এই জায়গাতে হচ্ছে P1 V1 চাপ আয়তন, আর এই জায়গাতে যখন আসছে তখন চাপ আয়তন P2 V2, তখন চাপ আয়তন P2 V2, তখন হচ্ছে গিয়া চাপ আয়তন P2 V2, ঠিক আছে? আচ্ছা ফাইন। তাহলে এবার দেখো যে আমাদের এই P2 বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে P2, এবং আমরা অলরেডি এটা জেনে গেছি এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বলেই তো দিছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মাঝে সম্পর্ক কি সেটা আমরা জানি, সবাই জানি কি জানি, যে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস P2 V টু দি পাওয়ার গামা, P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস P2 V টু দি পাওয়ার গামা। ওকে ফাইন। তাহলে এবার দেখো, তাহলে এবার এখান থেকে দেখো যে খুব সুন্দর। তো এখান থেকে আমরা P2 বের করবো। তো P2 বের করা কোয়াইট সিম্পল। P2 ইকুয়ালস টু P1 ইন্টু V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা, V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা, V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা। এখন দেখো P1 এর ভ্যালু আমরা জানি, P1 এর ভ্যালু কই পাইছি? এই যে P1 20, P1 এর ভ্যালু 20 ইন্টু V1 এর ভ্যালু এই যে এখানে আছে 5, V2 এর ভ্যালু এখানে আছে 10, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার গামার ভ্যালু আমরা জানি অঙ্কে দেওয়া আছে 1.4। তাহলে এখান থেকে আমরা প্রথমেই P2 এর ভ্যালুটা বের করে নিই। এখান থেকে আমরা প্রথমেই P2 এর ভ্যালুটা বের করে নিই। তাহলে P2 এর ভ্যালুটা আসছে 7.578 এত নিউটন পার মিটার স্কয়ার। দ্যাট মিনস আমরা প্রথম আনসারটা করে ফেলতে পারছি, তাই না? প্রথম আনসারটা দ্বিতীয় আনসারটা করার জন্যও দরকার, তো এটা গেল প্রথমে যে চূড়ান্ত চাপ নির্ণয় করো, যেটা হচ্ছে P2। তো উই আর ডান হিয়ার, রাইট? তো আমরা P2 বের করতে পারছি, আমরা P2 বের করে ফেলেছি। ওকে, নোট দিয়া উড়ায় দিতাম ক্যামেরাটা ভেঙে না গেলে। হাবিব রহমান বলছো আবিদের জন্য কষ্ট লাগছে, এবং এটা আমি দেখছি। একজন বলতেছে ভাই আমি তো অনেক সুন্দর নোট করি, কিন্তু আমি আসলে যে ডিভাইসটা দিয়ে ক্লাস করি ওই ডিভাইসটা ক্যামেরাটা তো ভালো না, ব্লার আসে ছবি। তো ওর কষ্টটা না শুনে আমার আমার খুব কষ্ট লাগলো। আমরা ভেবেই নিছি, আমরা নোট কন্টেস্ট ছাড়ছি, সবাই সুন্দর যাদের সুন্দর ক্যামেরা আছে, সুন্দর ফোন আছে, দোজ হু আর আইফোন ইউজার্স, আরও অনেক ভালো ফোন ইউজার যারা আছো, তারা চমৎকার করে নোটটা করো, সুন্দর করে লাইটের ভিতরে ছবিটা তুলো, নোটটা আপলোড দাও, ঝকঝকা ছবি আসে, আমি কমেন্ট করি সেরা হয়েছে, কিপ ইট আপ, এরকম কমেন্টগুলো আমি করি, তুমি খুশি হয়ে যাও। কিন্তু তোমরা কি এটা চিন্তা করে দেখছো এরকম স্টুডেন্টের সংখ্যাও নেহাত কম না? ওরা বলে না, ওরা 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 ওদের এই 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 অবস্থার কথা বলে না যে একটা ভালো ডিভাইস নাই, একটাই ফোন বাসায়, একটাই ফোন, হয়তো বা বাবা বা মায়ের বা কারো একটাই ফোন, সেই ফোনও অত ভালো না, ওই ফোনটা দিয়ে এই ক্লাসটা করার পরে নোটটা করে, ফোনটা সবসময় বাসায় থাকে না বা ওর কাছে থাকে না,
ছবি তুলতে চাইলেও ভালো ছবি আসে না, এমন কোনো আলোযুক্ত এতটা আলোযুক্ত অবস্থানও পায় না যেখান থেকে আসলে সুন্দর একটা ছবি সে তুলতে পারে, সেটা আবার পোস্ট করবে, সবসময় তার কাছে এমবি অ্যাভেলেবল থাকে না। এরাও কিন্তু আমাদের সহপাঠী, এরা আমরা একত্রে পড়তেছি, ডোন্ট ফিল ইনফিরিয়র, আমি তোমাদেরকে বলছি। অনেক কষ্ট হবে, কিন্তু তুমি মনে রাখবা যে দুনিয়াতে সৃষ্টিকর্তা কখনোই অবিচার করেন নাই। তাহলে তোমার সঙ্গে সুবিচার কিভাবে হলো? তারা বলতে পারো, ভাই আমি তো আসলে ওই হচ্ছে গিয়ে কোটিপতির ফ্যামিলিতে জন্মগ্রহণ করি নাই, আমার তো এরকম নাই, আমার তো হচ্ছে গিয়ে ঘরের চাল দিয়ে হচ্ছে গিয়ে চাঁদ দেখা যায়, বৃষ্টি পড়ে আমার ঘরের ভিতরে, যখন বৃষ্টি শুরু হয় হাঁড়ি পাতিল নিয়ে আমি ঘোরাফেরা করি, পানি আটকাইতে হবে। তাই আসো না, তোমরা অনেক আসো, তোমরা কথা বলো না, আমি জানি তোমরা কথা বলো না, বাট ওদের সঙ্গে সুবিচার কিভাবে হয়েছে তোমরা কি জানো? এটা যারা আমরা প্রিভিলাইজ তারা আমরা অনেক সময় এটা ভুলেই যাই, তাই না? তো ওদের সঙ্গেও হয়েছে জাস্টিস। কিভাবে হয়েছে জানো? তোমার ঘুম ভাঙবে না সকালবেলা, তোমাদের ঘুম ভাঙবে না, যারা আসলে স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছো তাদের ঘুম আসলে সকালবেলা ভাঙবে না, কিন্তু ওদের ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম যে এতটাই ইকোনমিক্যাল সার্ভাইভালের ভিতর দিয়ে যায়, যেটা কাউকে বলতেও পারে না, যে কথাগুলো আমরা বলি সেটা ওদের জন্য খাটেও না। তখন ওর ভিতরে না একটা জিদ তৈরি হয়, নিজেকে লুকায় নেয়, গুটায় নেয়, কিন্তু পরিশ্রম করার ক্ষেত্রে ইস্পাত কঠিন মানসিকতা। সারাটা দিন, সারাটা রাত, সারাটা সময় পড়ালেখা করতে রাজি আছে, যত গরম কষ্ট এগুলো তারা বুঝে না। সো এইটাই সৃষ্টিকর্তা তাদের প্রতি সুবিচার করছে। ওরা এই যে আমরা যারা যারা এই এই ধরনের সাপ্রেশনের মধ্যে দিয়ে যায় ইকোনমিক্যাল, তাদের মনের ভিতরে জাজবা যে আমাদের কষ্ট আসলে কেউ বুঝে না, স্যাররাও বুঝে না, বলে না, কেউ বলে না, অনেক কষ্ট, হাঁটতে হাঁটতে স্যান্ডেলের সোল হয়ে যাচ্ছে, পড়তে যেতেছে স্যারের বাসায়, হয়তোবা তোমরা সবাই চলে যাওয়ার পরে স্যারের কাছে রিকোয়েস্ট করে, স্যার আমার থেকে কি কিছু কম টাকা রাখা যায় না? এই কষ্টগুলো অনেকেই তোমরা বুঝবা না। তো তাদের ভিতরে ইস্পাত কঠিন মানসিকতা এতটাই কঠিন, ওর ঘুম আসে না, ওর স্বপ্নগুলো এমন, ও ঘুমাইতে চায় না। ওই যে গতকালকেই দেখতেছিলাম যে ভালো রেজাল্ট করছে, কোথাও একটা চান্স পাইছে, যেটাই হোক একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইছে, সে পাঠাও ডেলিভারার ছিল, তাই না? বা ওই যে কি বলে, ফুড পান্ডা ডেলিভারার ছিল। তো আমি এরকম দেখেছি, আমি এরকম দেখেছি যে আমি ক্লাস নিতেছি, ক্লাসে ফাঁকে একটা বার্গার অর্ডার করে আমি ক্লাস নিয়ে ওয়েট করতেছি, নিচে খাবারটা দিতে আসছে একটা স্টুডেন্ট, খাবারটা দিয়ে সালাম দিল, স্যার আপনার সঙ্গে আমি একটা ছবি তুলবো। আমি বুয়েটের প্রিপারেশন নিতেছি, তো আমি তখন 8:30টার মতো বাজে, তুমি কখন প্রিপারেশন নিতেছো, তুমি তো এখন এখানে? বলতেছে ভাই এই যে 9টার মধ্যে আমি সব কিছু ডেলিভারি করে বাসায় চলে যাব, এরপরে সাইকেল চালায় আসছে, তো এরপরে যা পড়বো। সেরকম অনেক আছে, অনেক স্টোরি আছে। তো ওই যে মানসিকতা না, ওইটা হারায় ফেলা যাবে না। তোমাদেরকে বলবো যে কষ্ট জীবনে যখন অনেক বেশি, তখন তুমি অনেক বেশি শক্ত, তখন তোমার মতো শক্ত মানসিকতা মানুষ দুনিয়াতে আর নাই। তো ওই স্টোরিগুলো আসলে কাউকে কখনো বইলো না, নিজে হজমও করে ফেলো না। জ্বলতে হবে তোমাকে, সূর্যের মতো জ্বলতে হবে, তাই না? সূর্যের মতো জ্বলতে হবে। ওই যে একটা কথা আছে যে যতবার হত্যা করো জন্মাবো আবার, নতুন সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস, তাই না? সো লাইফ তোমাকে বারবার ধাক্কা দিবে, বারবার ফেলে দিবে, বারবার তোমাকে ছিটকায় দিবে। তুমি মনে রাখবা, যতবারই তোমাকে হত্যা করুক, তুমি আবার জন্মগ্রহণ করবে, নতুন সূর্য হয়ে জন্মাবে, এবং তোমার ইতিহাস তুমি লিখবে। ফাইন। সো এবার আসো আমরা এই অঙ্কটা করি। সো আমরা চূড়ান্ত চাপ বের করতে পারছি, এবার আমাদের কৃতকাজ নির্ণয় করতে হবে। কৃতকাজ, সেটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো আমরা এখানে কৃতকাজ নির্ণয় করার জন্য, কৃতকাজ নির্ণয় করার জন্য, কৃতকাজ নির্ণয় করার জন্য ভাইয়া ডেল্টা মাইনাস অন হবে না? ডেল্টা মাইনাস অন না, এখানে তো কোনো ডেল্টা টেল্টা দেখতেছি না, এটা তো গামা, এটা তো পি এবং ভি এর সম্পর্ক, পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা। তাপমাত্রার ক্ষেত্রে হচ্ছে গিয়া অন মাইনাস গামা বা গামা মাইনাস অন, বুঝতে পারছি? ফাইন। এবার আসো, ওকে ফাইন। এবার আসো, এবার আসো। সো এইবার আমরা বুঝতেছি, দেখো আমাদের কাছে পি ওয়ান জানা আছে, পি ভি ওয়ান জানা আছে, পি টু জানা আছে, ভি টু জানা আছে, এবার আমাদের চাপ আয়তন জানা আছে। তার মানে এবার আমরা কাজ বের করার জন্য কোন সূত্রটা ইউজ করব? এবার কাজ বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। এবার কাজ বের করার জন্য আমরা এই সূত্র ইউজ করব। এখন দ্য ফ্যাক্ট ইজ, এই সূত্রটা কিন্তু বইয়ের সূত্র হিসাবে নাই। এই যে সূত্রটা চাপ আয়তন দিয়ে, এই সূত্রটা কিন্তু বইয়ের সূত্র হিসাবে নাই, বইয়ের সূত্র হিসেবে এটা আছে, কিন্তু আমি সূত্র হিসেবে তোমাদেরকে এটাও লিখে দিছি। তো এইখানেই আসলে আমাদের পার্থক্যগুলো হয়ে যাবে। চাপ আয়তনের দিয়ে অঙ্ক অনেক সময় করতে আসে, যারা শুধুমাত্র এই সূত্রটা মুখস্থ করে যাবে, থিওরিতে পরীক্ষা হলে মনে থাকে না, যেটুকু সূত্র মনে থাকে অতটুকুই মনে থাকে। তারা পরীক্ষা হলে যে এই অঙ্কটা দেখেন যে আচ্ছা ঠিক আছে আমি এটা বের করছি, এখন আমি কেমনে বের করি T1 T2, অনেক প্যারা খেয়ে যাবে। বাট আমরা তো চাপ আয়তনের সূত্র জানি, আমাদের জন্য তো এটা কষ্ট হবে না, আমাদের জন্য এটা কষ্ট হবে না। আমাদের জন্য কি হবে, আমরা এই সূত্রটা ইউজ করবো চাপ আয়তনের, যেহেতু আমি চাপ আয়তন জেনে ফেলছি, তো আমরা লিখতে পারবো
P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এই যে এই সূত্রটা, জাস্ট এই সূত্রটা আমি ওখানে বসাইছি। তাহলে এবার ডাটা বসাইতে হবে, তো ডাটা বসানো কোয়াইট সিম্পল হয়ে গেছে। দেখো হয়ে গেছে। এই যে P2টা আমরা বের করছি এখানে, যেটা হচ্ছে 7.57। এই যে V2টা আমাদের জানাই আছে 10, V2 আমাদের 10, P1 কই, P1 এখানে 20, P1 20। এই যে V1 দেখো V1 5, এই যে গামার ভ্যালু কত, এই অঙ্কে বলে দিচ্ছে গামার ভ্যালু 1.4। তাহলে তো এখানে আমাদের সবকিছু পেয়ে গেছি, জাস্ট ক্যালকুলেটেড। ফাইন, এই যে হয়ে আসছে। $60.75 জুল, 60.75 জুল। দ্যাটস ইট, আনসার সিম্পল। দেখো কনসেপচুয়ালি যদি তুমি আসলে গোছানো থাকো, সেক্ষেত্রে তোমার কাছে এই অঙ্কগুলা কোনো অঙ্কই না, ধূপধাপ জাস্ট ডেটা বসো, যেটা বলো। এই যে আরাফাত ইসলাম, তারপরে শিহাব, এরা আনসার করছে। স্যার একাডেমি সময় কিভাবে পড়লে সিএমসি এর প্রিপারেশন নিলেও কুয়েট বা সিইউতে হবে? আমি জানি না। শান্তু দাস, তুমি কেন শুধুমাত্র সিএমসি বা হচ্ছে যে এই চুয়েট বা সিইউ এর প্রিপারেশনই চাচ্ছ? তোমার বাড়ি চিটাগং, তাই এরকম চিন্তা করো না। তুমি প্রথম টার্গেট করবা সর্বোচ্চ। আমি একটা কথা অনেকবার বলি, আমি নিজেও বিশ্বাস করি, স্বপ্ন যদি অনেক বড় হয় তাহলে সেটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। স্বপ্ন যদি ছোট হয় তাহলে সেটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্বপ্নটা অনেক বড় দেখো, ঘুমায়া দেখো না, জাগ্রত অবস্থায় যে স্বপ্নটা হয়, তাই না? যে স্বপ্নটা তুমি দেখতে চাও, স্বপ্ন দেখতে কেন ভয় পাও? অ্যাটলিস্ট স্বপ্ন দেখার সাহসটা রাখো। কিচ্ছু লাগে না ভাইয়া, কিছু জিনিস থাকে যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আমরা কিছু জিনিস আছে যেই পয়েন্টগুলোকে আমরা মনে করি সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যে আমি ওইটা ব্রেক করতে পারবো না। তো এটা কেন ভাবি? আমাদের মাথার মধ্যে সোসাইটির কিছু নেগেটিভ মানুষজন এমন জিনিসপত্র আসলে ঢুকায় দেয় যেগুলাকে আসলে ভাঙা কঠিন হয়ে যায়। টাকা লাগে বুয়েটে চান্স পাইতে, অনেক টাকা থাকতে হয়, নাহলে বুয়েটে চান্স পাওয়া যায় না। অনেক টাকা লাগে প্রিপারেশন নিতে বুয়েটের, একদম ডাহা মিথ্যা কথা। একটা টাকাও লাগে না বুয়েটে চান্স পাইতে, প্রিপারেশন নিতে। একটা টাকাও লাগে না বুয়েটে প্রিপারেশন নিতে। শুধুমাত্র ইউটিউবের ফ্রি কন্টেন্ট আর ওই তপন স্যারের বইটা দেখে যদি তুমি পড়ে যাও, কোনো প্রিপারেশন লাগবে না রে ভাই, বুয়েটে চান্স পাওয়া যাবে। তো এইটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যে আমি ফাইন্যান্সিয়ালি ওকে না, তো আমার দ্বারা এটা হবে না। তবে আরও নানা রকম আছে, সৃষ্টিকর্তা বোধহয় আমার মেধা কম দিছে, এর আগে তো আমার রেজাল্ট ভালো না। এই প্রত্যেকটা তোমার সাইকোলজিক্যাল ব্যারিয়ার, কোনো কিছু নাই। একটা কথা আছে না, যে আকাশ দেখলে মনে হয় নিচ্ছিদ্র। তুমি যদি আকাশের দিকে তাকাও তাহলে তোমার কাছে মনে হবে আকাশ পুরোপুরি নিচ্ছিদ্র, কোথাও কোনো ছিদ্র নাই, কোথাও কোনো ফাঁকা জায়গা নাই, পুরোটা একটা ছাউনির মতো সামিয়ানা টানানো। তো একটা ঢিল তো তুমি ছুঁড়ে দেখো, একটা ঢিল তুমি আকাশের দিকে ছুঁড়ে দেখো, দেখবা ওখানে কোথাও কিছুই নাই, পুরোটা ফাঁকাই। কিন্তু দেখলে তাকাইলে মনে হয় পুরোটাই একটা সামিয়ানা টানানো, কোথাও কোনো ছিদ্র নাই, বাট আলটিমেটলি পুরোটা জায়গায় ফাঁকা, ওখানে কোনো বাধা বা ব্যারিয়ার নাই। সো ওই যে যখন আমরা আকাশ দেখি মনে হয় না সামিয়ানা টানানো, কোথাও কোনো একটা ছিদ্রও নাই, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, এভাবে মনে হয়, বাট অ্যাকচুয়ালি ওখানে কোনো বাধাই নাই। ওকে, সো বাধা হচ্ছে কি, দ্যাট ইজ উই লিমিট আওয়ারসেলফ। আমরা আমাদেরকে লিমিট করি, আমরা মেন্টালি আমাদেরকে আটকায় রাখি। নাহলে দুনিয়াতে কেউ কাউরে আটকায় রাখতে পারে না রে ভাই। যা কিছু ভয় তুমি পাও দুনিয়াতে, কোনোটাই ভয় না, সেটা তুমি জাস্ট পাচ্ছ, তুমি সেটা মানছো, তুমি হেরে যাচ্ছ, তুমি তলায় যাচ্ছ, তোমাকে উঠে আসতে হবে। জাস্ট একবার ভাবো তোমার বাবা মায়ের কথা, বা তোমার জন্য যার কথা ভাবলে তোমার ভিতরে এনার্জি আসে তার কথা ভাবো, যে লড়তে তোমাকে হবে, জিততে তোমাকেই হবে। তুমি জীবনের লাস্ট দিন পর্যন্ত লড়ে যাও, লড়তে তুমি মরে যাও, তাহলে সেটা হবে সর্বোত্তম মৃত্যু। কিন্তু
ওই যে আগেই হেরে গেলাম বেঁচে থাকার জন্য, হেরে থাকলাম সব জায়গাতে, তাহলে তুমি হেরেই মরে যাবা, ওটা নিকৃষ্ট মৃত্যু। সো ওইটার দরকার নাই, ঠিক আছে, ফাইন। আচ্ছা, তো এবার আসো যে আমরা এখান থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এই সূত্রটা ইউটিলাইজ করে ফেলছি। এখন এখন কখনো কখনো কিছু কিছু অঙ্ক আসবে যেখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়া একই সঙ্গে আসলে থাকবে। দেখো এটা একটা চমৎকার অঙ্ক। এখন আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি এটা একটা চমৎকার অঙ্ক। এই অঙ্কটা একটা বুয়েটের স্ট্যান্ডার্ড অঙ্ক, বুয়েটের থেকেও সহজ অঙ্ক আসে। আমরা যে অঙ্কগুলো করছি এইগুলোও বুয়েটের অঙ্ক হতে পারে, ঠিক আছে। এটা একটা বইয়ের স্ট্যান্ডার্ড অঙ্ক, একটা গ্রাফ থেকে আমরা অঙ্ক করব যেখানে দুইটা প্রক্রিয়াকেই আসলে আমাদেরকে কাজে লাগাইতে হবে, যেখানে দুইটা প্রক্রিয়াকেই আমাদেরকে কাজে লাগাইতে হবে। ফাইন। আচ্ছা, তো দেখো যে আজকে ভালো লাগছে, তোমাদের ক্লাস না নিলে একদম কিছুই ভালো লাগে না, রাতের বেলা ঘুম আসে না, তাই না? আমার খুব কষ্ট লাগে, রাতের বেলা আমার ঘুম আসে না। তোমাদের অ্যাপ্রিসিয়েশন পেতে ভালো লাগে, তোমাদের পড়াইতে ভালো লাগে, তোমাদের সঙ্গে কিছু কথা যেটা হয়তো বা সবাইকে সবসময় বলতে মন যাবে না সেটা শেয়ার করতে ভালো লাগে। তো আজকে রাতে ঘুমটা ভালো হবে। ফাইন। তো এবার আসো। এই কয়দিন ঘুমাইতে পারতেছিলাম, রাতে হাঁসফাঁস করতাম, এ কি যেন মনে হইতেছে লবণ ছাড়া জীবন, আর জীবনে বড় একা, তাই না? প্রত্যেকের জীবনই একা, আমি খুবই একা আসলে, খুবই লোনলি, তাই না? খুবই লোনলি, আই এম অ্যালোন বাট নট লোনার। ফাইন। তো এবার আসো, ভি আর এখানে পি, দুইটাই এসআই এককে আছে, নিউটন পার মিটার স্কোয়ার, আর এখানে মিটার কিউব, এখানে মিটার কিউব। তো এবার যেটা আছে যে দুইটা, দেখো দুইটা, এই যে দুইটা প্রক্রিয়া, এখানে দুইটা প্রক্রিয়া, এইখানে দুইটা প্রক্রিয়া, এইখানে দুইটা প্রক্রিয়া, ওকে, এখানে হচ্ছে গিয়া দুইটা প্রক্রিয়া। সেই যে প্রথম যে প্রক্রিয়াটি, এটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, দ্বিতীয় প্রক্রিয়া বি বিন্দু থেকে সি বিন্দুতে গেছে, ওকে। আচ্ছা, সো এখন এই যে প্রথম যে প্রক্রিয়াটা, এটা সমষ্ণ প্রক্রিয়া, বা এভাবে বলে দিছে এটা খুব ধীরে সংগঠিত হয়েছে। এ থেকে বিতে যে গেছে এটা খুব ধীরে সংগঠিত হয়েছে, ধীর প্রক্রিয়া, স্লো, তাই না? এটা অনেক স্লো, এটা বলে দিছে এই প্রক্রিয়াটা অনেক স্লো হয়েছে, স্লোলি এটা সম্পন্ন হয়েছে। আর এইটা বলা আছে অনেক ফাস্ট, এটা অনেক দ্রুত হয়েছে, বি থেকে সিতে দ্রুত হয়েছে। তার মানে আমরা বুঝে গেছি যেটা স্লো ওটা সমষ্ণ প্রক্রিয়া, যেটা দ্রুত হয়েছে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সিম্পল, ওকে। দ্রুত হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া, স্লো হয় সমষ্ণ প্রক্রিয়া, ওকে। এখন কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখো এই যে অঙ্ক হয়ে গেছে। এখন কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিছে, এখান থেকে দিয়ে দিছে। দেখো বলে দিছে এই জায়গার আয়তন 5 ইউনিট, এখানের আয়তন 10 ইউনিট, এখানের আয়তন 15 ইউনিট, আয়তন বলা আছে, তিনটারই আয়তন বলা আছে। দেন এইখানের প্রেশার বলা আছে, এইটার প্রেশার লেটস সে 10 ইউনিট, ওকে, এইটার প্রেশার 10 ইউনিট। এখন কথা হচ্ছে যে এইটার প্রেশার বলা নাই এবং এই বিন্দুরও প্রেশার বলা নেই, এই দুই বিন্দুর প্রেশার বলা নেই। সো আমি এটাকে যদি P1 বলি, বা P1 না PA বলি, এটাকে আমরা PA বলি, এ বিন্দুর চাপ, তাহলে দেখো এ বিন্দুর আয়তনও বলা আছে, এ বিন্দুর আয়তন 5, এটা বি বিন্দুর আয়তন বলা আছে, এটা সি বিন্দুরও আয়তন বলা আছে। এবার দেখো এই যে বি বিন্দুর যে চাপ PB এটা বলা নাই, সি বিন্দুর যে চাপ PC সেটাও না বলা নেই। এখন এগুলা চাই নাই, এখানে বলছে গ্রাফটি হতে সম্পন্ন কাজ নির্ণয় করো, গ্রাফটি হতে সম্পাদিত কাজ নির্ণয় করো, গ্রাফটি হতে সম্পাদিত কাজ নির্ণয় করো। এই গ্রাফটা হইতে কতটুকু কাজ হয়েছে এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে, এই গ্রাফটা থেকে কতটুকু কাজ হয়েছে এটা নির্ণয় করতে হবে। সো যারা প্রথম এই চ্যাপ্টারটা করতেছো তাদের কাছে এটা মনে হবে এটা তো একটা মহা মুশকিল, ভালো বিপত্ত, এনে কোনটা কোন প্রক্রিয়া ডিরেক্টলি বলে নাই, আবার দুইটা প্রক্রিয়া, ওখানে মোট কাজ বের করতে হবে।
আমাদেরকে মোট কাজ বের করতে হবে। তো দেখো আমরা অনায়াসে এটা বের করতে পারবো, আমরা এটা অনায়াসে বের করতে পারবো, এগুলো কিন্তু চমৎকার। এটা করার পরে তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। এটা করার পরে তোমাদের কনসেপ্ট যথেষ্ট যথেষ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা করার পরে তোমাদের কনসেপ্ট একদম পানির মতো সহজ হয়ে যাবে। দেখো দেখো দেখো, ওকে ফাইন। সো আমরা এইভাবে করতে পারি। দেখো মোট কাজ যখন বের করছি, মোট কাজ যখন বের করছি, তখন দেখো এ থেকে বিতে সমষ্ণ প্রক্রিয়া, এ থেকে বিতে যখন যাচ্ছে এটা সমষ্ণ প্রক্রিয়া, এ থেকে বিতে গেলে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, আর বি থেকে সিতে গেলে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা একটা রুদ্ধতাপীয়, এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একটা সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এ থেকে বিতে যেতে যে কাজ WAB সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, এটা বের করব। এরপরে বি থেকে সিতে যেতে কাজ, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, এটা বের করব। তার মানে আমরা বুঝতেছি দুইটা কাজ বের করে যোগ করে দিলেই তো মোট কাজ পেয়ে যাব, টোটাল কাজ। তাহলে এ থেকে বিতে যেতে কৃত কাজ সমষ্ণ প্রক্রিয়ার সূত্র দিয়ে, আর বি থেকে সিতে যেতে কৃত কাজ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র দিয়ে, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র দিয়ে। তাইলে তো আমাদের এটা হয়ে যাবে, তাই না? তাইলে আমাদের এটা হয়ে যাবে, তাইলে আমরা এটা পেরে যাব। ফাইন। তাহলে এবার দেখো, এবার দেখো, এবার দেখো যে, এবার দেখো যে, ফাইন, এবার দেখো যে এখানে আরও কয়েকটা ইনফরমেশন একটু ছোট করে দেওয়া থাকতে হবে। আরও কয়েকটি ইনফরমেশন লাগবে, যেটার ভিতরে একটা হচ্ছে গামা। গামার ভ্যালু বলা আছে 1.4, এটা দেওয়া থাকবে অঙ্কে। গামার ভ্যালু কত নাহলে তুমি কেমনে বুঝবা, তাই না? এটা দেওয়া আছে অঙ্কেই, এটা দেওয়া থাকবে যে গামার ভ্যালু কত, এটা আমাদের প্রথমেই অঙ্কে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। এবার দেখো আমরা সমষ্ণ প্রক্রিয়ায় যে কৃতকাজ বের করব, সমষ্ণ প্রক্রিয়ায় যে কৃতকাজ বের করবো, এবং আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা কত মোল গ্যাস আছে, এক মোল গ্যাস আছে, কত মোল গ্যাস আছে এটাও দেওয়া আছে। এবং এই দুটো ইনফরমেশন গিভেন, মনে রাখবা এই দুটো ইনফরমেশন গিভেন, এই দুটো ইনফরমেশন দেওয়া থাকবে গিভেন। ওকে ফাইন। তাহলে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করতে হবে। দেখো এই মনোযোগ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, এই দুইটা কাজ বের করে এখানে বসাইলেই তো অঙ্ক শেষ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, এই মনোযোগ, সমষ্ণ প্রক্রিয়া এ থেকে বিতে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। তোমাদের কি মনে পড়ে না NRT ln V2/V1, NRT ln V2/V1, NRT ln V2/V1, এটা আমরা পড়ছিলাম, ঠিক আছে? এইটা আসলে এই এন এর ভ্যালু না দেওয়া থাকলেও সমস্যা নাই, তো এটা না দিলেও চলবে, একটা দেওয়া থাকলেও হবে। দেখো তো NRT ln V2/V1, এই সূত্র নিশ্চয়ই সবার মনে আছে, NRT ln V2/V1। সো দেখো এই যে দেখো এই সূত্র দিয়ে হয়ে যাবে, এটা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা সবাই জানি যে, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা কি তোমরা সবাই জানো না যে P1V1 ইকুয়ালস টু P2V2 হয় সমস্ত প্রক্রিয়া, এটা আমরা পড়ছি। সমস্ত প্রক্রিয়া এখানে চাপ আয়তনের গুণফল এখানে চাপ আয়তনের গুণফলের সমান হবে, এবং এটাকে এভাবে লিখতে পারবো। দেখো PAVA ইকুয়ালস টু PBVB। দেখো এই জায়গার চাপ আয়তন PAVA এবং এই জায়গার চাপ আয়তন PBVB। তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়াতে এই গুণফলটা ধ্রুবক হয়, এবং আমরা এটাও জানি সমষ্ণ প্রক্রিয়াতে এখানে যে তাপমাত্রা এখানেও তাই তাপমাত্রা, কারণ এই প্রক্রিয়া তো সমষ্ণ, সমষ্ণ মানে এখানে উষ্ণতা সমান সব জায়গায়। তার মানে এই জায়গায় এইটা ইকুয়ালস টু NRT হয়। সোজা কথা NRTর বদলে আমরা চাইলে PAVA বা এখানে লিখলাম NRT। এই দেখো NRTর পরিবর্তে আমরা PAVAও লিখতে পারি, PVVBও লিখতে পারি। কেন লিখতে পারি? কজ এ বিন্দুতেও তাপমাত্রা T, বি বিন্দুতেও তাপমাত্রা T। আমরা জানি PV ইকুয়ালস টু NRT, এই সূত্র জানি না এমন কেউ ক্লাসে নাই ভাই। এই যে ক্লাসের মাঝখানে এই যে ঈদের বন্ধ দেওয়ার কারণে অনেকে অনেক কিছু ভুলে বসে আসো, এটা আবার বারবার বলতে হচ্ছে, সেটা আমি করে নিচ্ছি, ঠিক আছে ফাইন। আচ্ছা তো দেখো যে এই যে NRT, তো খেয়াল করে দেখো যে এ বিন্দুতেও তাপমাত্রা T, বি বিন্দুতেও তাপমাত্রা T। তাহলে এই সূত্র অনুযায়ী যে PAVA ইকুয়ালস টু NRT, PBVB ইকুয়ালস টু NRT। তার মানে আমরা বুঝতেছি এই NRTর বদলে এই যে NRT, এই NRTর বদলে চাইলে আমরা PAVA বসাইতে পারি বা PBVBও বসাইতে পারি। সো একটা বসাইলে তো কাজ চলে, সো আমরা একটাই বসাবো। এই যে মনোযোগ দেখো, এই যে হয়ে গেছে। তো এখানে আমরা লিখতে পারবো PAVA, এখানে লিখতে পারবো PAVA, এখানে লিখতে পারবো PAVA, এখানে লিখতে পারবো PAVA, এখানে লিখতে পারবো PAVA। তাহলে দেখো ln এই V
টু মানেই তো ভিবি, ভিবিতেই তো বি বিন্দুতেই তো আসছে, আসছে কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে। আর আদিতে ছিল এ বিন্দুর আয়তন। তাহলে কিন্তু অঙ্ক শেষ, তাহলে কিন্তু অঙ্ক শেষ। কিভাবে অঙ্ক শেষ? এই যে হয়ে গেছে, দেখো এই পার্টটা কিন্তু এখন অনেক অনায়াসে অনায়াসে হয়ে গেছে, এই দেখো হয়ে গেছে। পিএ, পিএ কত দেখো তো, এই পি এর ভ্যালু আমরা জানি না 10, পি এর ভ্যালু 10, আরে মজা তো, পি এর ভ্যালু 10। তাহলে হচ্ছে ভিএ, ভিএ কোথায়? ভিএ কিন্তু দেওয়া আছে 5, ভিএ দেওয়া আছে 5, ভিএ দেওয়া আছে 5, এল এন, ভিবি, ভিবি দেওয়া আছে 10, আর ভিএ হচ্ছে 5। তাহলে এখানে বসাই দিব 10/5, 10/5। দেখো সমস্ত প্রক্রিয়া থেকে তো কাজ, সমষ্ণ প্রক্রিয়া থেকে তো কাজ, সমষ্ণ প্রক্রিয়া থেকে তো কাজ কিন্তু হয়ে গেল। সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকাজ কিন্তু আমরা বের করে ফেলছি, সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকাজ আমরা বের করে ফেলছি। যেটা আসবে, যেটা আসবে 34, 34.65, 34.65। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকাজ 34.65 জুল। তাহলে একটা কিন্তু আমরা পেয়ে গেছি, একটা কত? 34, দেখো এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 34.65। এখন এটা বের করলেই আনসার, পয়েন্টটা বের করলেই আনসার, পয়েন্টটা বের করলেই আনসার। ভাইয়া আমি আপনার অনলাইন প্রথম ব্যাচের স্টুডেন্ট, যদিও আপনি অন্যরকম পাঠশালাতে অনেক আগেই ক্লাস নিয়েছিলেন। ও মাই প্লেজার জামান। হ্যাঁ, অন্যরকম পাঠশালাতে 2016-17 সালে বোধহয় আমি ক্লাস নিয়েছিলাম, তাই না? এক যুগ পাড়ি দিয়ে এক যুগ না, 16-17 যদি হয় তাহলে ওই যে অনেক বছর হয়ে গেছে, 6 বছর, আর ওখানে আছে আরও 4 বছর, 10 বছরের মতো, 9-10 বছর আগে অন্যরকম পাঠশালাতে আমি ক্লাস নিয়েছিলাম। তখন একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম বলতে গেলে অন্যরকম পাঠশালাই ছিল, বাংলাদেশের প্রথম অন্যরকম পাঠশালাই ছিল। সো অনেক আগের কথা মনে করাই দিছো জামান। ওই যুগে আমি ব্যস্ত বুয়েটিয়ান, বুয়েটে ক্লাস করি, ক্লাসের পরে উদ্ভাসে ক্লাস নেই, পাশাপাশি অন্যরকম পাঠশালায় ডিনামিক্স আমি পড়িয়েছিলাম। তো ওই সময়টা অনেক সুন্দর ছিল, ওই সময় না পড়ালেখার কদর ছিল। অনলাইন এডুকেশনটা এসে পড়ালেখার কদর আছে, কিন্তু কিছু মানুষজন এসে না ব্যাঙের ছাতার মতো, আমি জানি না, এটা আমি বলতে আজকে আসলে বাধ্য হই। অনলাইনে একটা বোর্ড থাকলে আর একটা কলম থাকলেই সবাই পড়ানো শুরু করে দেয়, পড়ানো শুরু করে, সেটা ঠিক আছে ভাই, পড়াইতেছে এটা তো ভালো জিনিস। অনেকে অনেক কিছু ভুল ভ্রান্তিও পড়ায়, তাও মেনে নিলাম যে হয়তোবা ও না জেনে ভুল পড়াচ্ছে, জুনিয়ররা অনেকে পড়ায়, তো ভুল পড়াচ্ছে ইটস ওকে, কিন্তু সে জানলে তো ঠিকই পড়াবে, আবার সে ঠিক করে নিবে, একদিন না একদিন যায় সে ঠিক হবে, সেটাও মানলাম। কিন্তু 2 দিন হয়েছে কলম ধরছে, আরে বাবা রে বাবা, দেখি তো ইদানিংকালে এমন এমন ডায়লগ দেয় যে ও ছাড়া জিন্দগিতে আর কেউ কোনো কিছু পড়াইতেই যেন পারে না। ভাই আমরা যখন আসলে কলম হাতে নিয়েছি তখন ভয় পাইতাম, আমাদের সিনিয়র যারা শিক্ষক ছিলেন কোনো একটা কথা বলতে ভয় লাগতো, যে আচ্ছা আমি যে এই কথাটা বললাম এটা কি গর্ব হয়ে গেল, এটা কি বেশি হয়ে গেল, আমি কি আসলেই অতটুকু জানি, এত বড় ডায়লগ যে আমি মারলাম। তো আমরা ভয় পাইতাম, আমরা আমাদের শ্রদ্ধ শিক্ষক যারা ছিলেন তাদেরকে সমীহ করে কথাবার্তা বলতাম, যতই জানি তারপরে মনে হইতো আমি কি সাফিসিয়েন্ট জানি যে আমি এত বড় বড় ডায়লগ বাদি করতেছি। ইদানিংকালে আমি দেখি ভাই কলম ধরছে 2 দিন, এমন এমন ডায়লগ দেয়, আরে আমার কাছে পড়তে আসছে, আমি সেটা কার নাম বলো তুমি কমেন্টে, তারে আমি খাইছি। ভাই এমটি মিসেল সাউন্ড মাস একটা কথা আছে না, খালি কলস বাজে বেশি। তো এখন সব খালি কলেজগুলো বেশি বাঁচতেছে, কারণ খালি কলেজে আসলে ওই কি বলে স্থির তরঙ্গ ভালো তৈরি হয় এবং ভালো বাজে, তাই না? খুব ভালো বাজে। পড়ালেখার নামগন্ধ নাই, এক একজনের কলম ধরে আসে জাতিরে শিক্ষিত করতে বেরোয় আসছে, নিজের পড়ালেখার কোনো খবর নাই, হাজার হাজার স্টুডেন্ট অনলাইনে, নিজের পড়ালেখার কোনো খবর নাই, একাডেমিকের কোনো খবর নাই, মনে করো যে জাতিরে শিক্ষিত করবে। ভাই আমার কথা হচ্ছে তুমি নিজের লাইফে নিজে আসলে কোনো ধরনের উন্নতি করতে পারো না, কথা তো একটু বুঝে শুনে বলো কারে কি বলতেছো, কোনো খবর নাই সবাই, একদম বাংলাদেশ উদ্ধার। ফাইন, ভালো, খুব ভালো। আচ্ছা, এগুলা ক্ষোভ, এগুলা আমি মাঝে মাঝে অবজার্ভ করি, আমার হাসি পায়, আমি দেখি, আমি আনন্দিত হই, উদ্বেলিত হই, আমি দেখি যে খুব সেরা। এখন আমি চিন্তা করি আমরা যাদের আন্ডারে আসলে পড়ালেখা শিখছি, যাদের থেকে মানি এখনো মাথা নত করে থাকি তাদের সামনে আসলে, হতে পারে আমি ফিজিক্স পড়াইতে পড়াইতে তোমাদের সঙ্গে থাকতে থাকতে দীর্ঘ বছর যাবৎ তোমাদের সঙ্গে সঙ্গে পড়াইতে পড়াইতে এই ইন্টারমিডিয়েটে পড়ানোটা পড়াইতে পড়াইতে এখন হয়তো বা আমার এটা নখদর্পণে চলে আসছে, তাই বলে আমি যে শিক্ষকের কাছে শিখছি তার কাছে যায় আমি বেশি ফাল পারি না, লাফাই না, তাদের সামনে মাথা নত করেই থাকি। এই এতটুকু কমন সেন্স আসলে থাকা দরকার সবার, তাই না? ওকে, ওকে ফাইন। তো এবার আসো, এবার আসো বিসি,
ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি। এবার হচ্ছে বি থেকে সিতে, বি থেকে সিতে, বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কাজ বের করতে হবে। বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কিছু কাজ বের করতে হবে। এখন আমরা তো এটা বুঝে গেছি যে বি থেকে সিতে যে যাব, বি থেকে সিতে যে যাব, বি থেকে সিতে যে যাব, সেখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। তাহলে আমাদের এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের সূত্র ইউজ করতে হবে। তাইলে আমরা এই সূত্র ইউজ করবো। দেখো সিতে আমি আসছি, এখানে চাপায়তন পিসি ভিসি, আর আসছি যেখান থেকে বি থেকে, এখানে চাপায়তন পিবি ভিবি। তাহলে ওই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী যেখানে গেছি তার চাপায়তনের গুণফল থেকে, যেখান থেকে আসছি তার চাপায়তনের গুণফল বিয়োগ করে 1 মাইনাস গামা। তাহলে এই সূত্র ইউজ করবো। এই যে দেখো, এই যে বি থেকে সিতে যখন যাচ্ছি, তো গেছি সিতে, দ্যাট মিনস পিসি ভিসি মাইনাস আসছি বি থেকে পিবি ভিবি, আসছি ভি থেকে পিবি ভিবি। ওকে ফাইন। আচ্ছা, তো দেখো 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 যে ওকে ওকে, এই যে আবিদ রহমান বলছে আমার কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে গেল, রাস্তার লাইনের আলোতে পড়াশোনা করেছি। আরে বাবা, এত 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 মানে আমি অনেক গল্প আসলে ছোটবেলায় শুনছি। রাস্তার লাইটে দুখু মিয়া রাস্তার লাইটে পড়ছে, ওকে ফাইন। এখন বর্তমান যুগে রাস্তার লাইটও জ্বলে না, 6টার পরে বন্ধ। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমি তো এরকম শুনেছিলাম, বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক, তো উনি কুমির তাড়াইতে পানিতে নামতো। মা যখন বলতো যে বাবা যাস নে নদীতে কুমির আছে, তখন তিনি বলতেন যে আমি এই বাংলা থেকে কুমির তাড়িয়ে ছাড়বো। সো আমি আসলে চিন্তা করতাম, এটা বলছে এটা ঠিক আছে, বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু কুমির তাড়াইতে যাওয়ার যে ব্যাপারটা, একটা মানুষ পানিতে কেমনে কুমির তাড়ায়, ভেরি গুড, এটা মেনে নিলাম। তবে আরও শুনেছি শেরে বাংলাকে ফজলুল হক একটা চ্যাপ্টারে একটা পৃষ্ঠা পড়তো আর ছিঁড়ে ফেলে দিত, বলতো যে আমার এই পৃষ্ঠা মুখস্থ হয়ে গেছে আর দরকার নাই। ভাই রে ভাই, আমি অনেক আজগুবি তামিল মুভি দেখেছি, আমি অনেক ক্লিশে বাণিজ্যিক মুভি দেখেছি, যেখানে একটা মানুষকে ধরে যখন নায়ক ছুঁড়ে মারে, রজনীকান্ত যখন ছোটবেলায় মুভি করত, তখন যখন সে মানুষকে ছুঁড়ে মারতো সে চাঁদের দেশে চলে যাইতো, সে আর ফিরে আসতো না এই দুনিয়াতে। আমি তাও মেনে নিয়েছি, কিন্তু আমি এটা মেনে নিতে খুবই খুবই শঙ্কা বোধ করি যে কিভাবে করে একটা মানুষ এত ফটোগ্রাফিক মেমোরির হয়, এক একটা পৃষ্ঠা পড়ে আর ছিঁড়ে ফেলে দেয়। আমার কথা হচ্ছে ভাই, পড়া হয়ে গেছে তো তাহলে মাথায় আছে, বইটা ছিঁড়ে ফেলে দেওয়া দরকার কি? বইটা যদি কোনো গরিব দুঃখীকে দান করে দেয় যে আমার পড়া হয়ে গেছে, আমি আর কখনো ভুলবো না, এই বইটা তুমি পড়ো বাবা, বা আমার কাছে এই বইটা যদি থাকে, সমস্যা কোথায়? কিন্তু কথা হচ্ছে না, আমি এতই জ্ঞানী, আমি পড়ে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিব। আমি মজা করতেছি ভাই, এটা একটা ফান। আবার আমি এভাবে কেউ নিবে না যে আপনি কাকে নিয়ে বলছেন স্যার, হি ইজ সামওয়ান এলসেস হিউম্যান, ফাইন, জাস্ট ফান পার্ট। এটা কি আদৌ হওয়া সম্ভব এক্সাজারেটেডলি লিখে, তাই না? জীবনে কত কি দেখবো আর শুনবো। তো এবার আসো যে পিসি ভিসি মাইনাস পিবি ভিবি 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা, 1 1 মাইনাস গামা। তাহলে দেখো যে এটা রুদ্ধতাপ বিভক্তির সূত্র, ইজন্ট ইট, ইজন্ট ইট, ইজন্ট ইট, ফাইন। তাহলে এখানে এই সি বিন্দুতে আসছে পিসি ভিসি মাইনাস পিবি ভিবি, মাইনাস পিবি ভিবি। তো এবার দেখো যে, এবার দেখো যে এইখানে আমরা এই গামার ভ্যালু জানি, তাই না? গামার ভ্যালু তো জানি 1.4, এটা এখানে বসাই দিব। চমৎকার চমৎকার। এই যে দেখো ভিসি, আরে এটা তো মজা, ভিসির ভ্যালু তো আমরা জানি, এই যে সেই ভিসি 15, তাহলে এখানে বসাই দিব 15। এই যে ভিবি, এনাকেও আমরা চিনি, ভিবির ভ্যালু এই যে 10 10 10 10 10 10 10 10 10। এখন কাহিনী লাগাইছে দুজনে, কারা দুজনে কাহিনী লাগাইছে দেখো তো। এই দুইটাই আমাদের পথের কাটা। এখন আমাদের পথের কাটা পিবি আর পিসি, এখন আমাদের পথের কাটা পিবি এবং পিসি, আমাদের পথের কাটা পিবি এবং পিসি, এই দুটো আমরা জানি না। দেখো এই দুইটা ভ্যালু যদি এখানে বসাই দিতে পারতাম, যদি এই দুটি ভ্যালু আমরা এখানে বসিয়ে দিতে পারতাম, সেক্ষেত্রেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে অঙ্ক শেষ, ডান অ্যান্ড ডাস্টেড, ডান অ্যান্ড ডাস্টেড, ফাইন। কিন্তু দেখো এই দুটো ভ্যালু দেওয়া নাই, তাই না? এই দুটো ভ্যালু আমাদের দেওয়া নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে এই দুটো ভ্যালু বের করে নিয়ে আসতে হবে, আমাদেরকে এই দুটো ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। সেটা বের করা কি খুব কঠিন কিছু হবে?
খুব সহজ হবে, খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবো। দেখো যে এ মনোযোগ, এইখানেই ট্রিক্স। এই এ থেকে যখন বিতে গেছে, এটা কি সমষ্ণ প্রক্রিয়া না? এ থেকে বি এই সমষ্ণ প্রক্রিয়া না? সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়া হলে কি এই কথাটা সত্য হবে না? পি এ ভি এ ইকুয়ালস টু পি বি ভি বি। এই এটা সত্য না? সত্য না এটা? সত্য, রাইট। আচ্ছা, তো এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, তো এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, হ্যালো বাচ্চো, তো দেখো এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, দেখো এই এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, এটা সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়ায় পি ওয়ান ভি ওয়ান ইকস টু পি টু বি টু। এটা যদি সত্য হয়, তাহলে দেখো পি এর ভ্যালু তো আমরা জানি, এটা কত? 10, এটা 10। ভি এর ভ্যালু আমরা জানি, এটা 5, এটা 5। দেখো এই পি বি আমরা জানি না, এটা আমরা জানি না, কিন্তু ভি বি তো আমরা জানি, এটা 10। তাহলে এইটা সলভ করলে কি আমরা পি বি পাবো না? এটা সলভ করলে কি আমরা পি বি পাবো না? ডেফিনেটলি পাবো। এটা সলভ করলে আমরা পিবি পেয়ে যাব। এটা সলভ করলেই আমরা পিবি পেয়ে যাব, যেটা আসবে 5, যেটা আসবে কত বলো তো? 5 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো এটা সলভ করলেই আমরা পিবি পেয়ে যাব। তাহলে আর কি সমস্যা? এই যে আমরা পিবি পেয়ে গেছি, যাকে আমরা চাই পিবি কত পেলাম? 5, এখানে বসাই দিলাম, পিবি হচ্ছে 5। তাহলে তো হয়ে গেল, একটা এটা পেয়ে গেছি। এই যে এটার ভ্যালু কত? এটা ভ্যালু 5, এখানে বসাবো, এখানে এটা 5 বসা দিব। তাহলে এবার কাকে দরকার? এবার দরকার পিবি কে, এই যে পিবি, ও সরি, এই কি লিখছি, পিসি লিখে দিছি কেন আমি? দেখলাম তোমাদের মনোযোগ আছে কিনা। আমরা তো পিসি পাইনি, আমরা তো পিবি পাইছি। তার মানে এইটা পাইছি, এইটা এই যে এনাকে পাইছি আমরা, এটা 5, এটা 5 বসাই দিব, এখানে আমরা 5 বসাই দিব, গেল এটা। এবার লাগবে পিসি, পিসি কোথায়? পিসি তো এখানে। পিসিকে কেমনে পাই? পিসিকে কিভাবে পাই? দেখো খুব সহজেই পিসিকে পেয়ে যাব। মনোযোগ, লাস্টে এসে মনে রাখবা, কোনো একটা অঙ্কের লাস্টের স্টেপটাই সব থেকে ক্রিটিক্যাল, কারণ ওইখানেই এক্সাইটমেন্টে সবাই ভুল করে। পরীক্ষার খাতায় ওখানেই বুয়েটের অঙ্কগুলা, যখন তুমি বুয়েটে পরীক্ষা দিবা, তখন যখনই তুমি একটা বুয়েটের 10 মার্কের অঙ্ক পেরে যাবা, তুমি খুব এক্সাইটেড হয়ে যাবা, তোমার ভিতর থেকে উদ্দীপনা অনেক বেড়ে যাবে। তুমি তখন ওই অঙ্কটা করার জন্য নিজেকে আর লোভ সামলাইতে পারবে না, ঝাঁপায় পড়বা অঙ্কটার উপরে, এবং লাস্ট লাইনে যখন দেখবা যে হ্যাঁ সব হয়ে গেছে, তখনই তুমি ক্যালকুলেশনে ভুল করবা, সব শেষ হয়ে যাবে, তাই না? অনেক পিছিয়ে পড়বা একটা অঙ্ক যদি ভুল হয়। তো সেটা হওয়া যাবে না, এক্সাইটমেন্টকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। ফাইন। তো এবার দেখো যে এই বি বিন্দু থেকে সি বিন্দুতে গেছে, এটা কি রুদ্রতাপীয় প্রক্রিয়া না? তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়া হলে কি এই কথা সত্য না? রুদ্রতাপীয় প্রক্রিয়া হলে তো এই কথা সত্য। আমরা তো রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা জানি, চাপ এবং আয়তনের সম্পর্ক কি? দেখো পিবি ভিবি টু দি পাওয়ার গামা ইকুয়ালস পিসি ভিসি টু দি পাওয়ার গামা। তাইলে এখান থেকে এই পিসি ইকুয়ালস টু হবে পিবি ভিবি বাই ভিসি হোল টু দি পাওয়ার গামা। বাবা, তো দেখো এই যে পিবির ভ্যালু আমরা জানি, পিবির ভ্যালু একটু আগেই বের করছি, এই পিবির ভ্যালু 5, এই যে এখানে বসাইলাম 5। এবার আয়তনের অনুপাত ভিবি তো জানি 10, আর ভিসি কত? এই ভিসিও জানি 15, আর গামার ভ্যালু 1.4। বসাইলে এখান থেকে পিসি, বসাইলে এখান থেকে পিসি, বসাইলে এখান থেকে পিসি, এবং এটার ভ্যালু আসবে 2.83 নিউটন পার মিটার স্কোয়ার। তো হয়ে গেল, একদম পুরো বোর্ড জুড়ে অঙ্ক করছি। তো খেয়াল করে দেখো যে এই পিসি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে 2.83। ডান একদম লাস্ট মুহূর্তে এই যে পিসি 2.83, সব ডাটা এখানে বসানো আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখান থেকে ডাব্লিউবিসি পেয়ে যাব না? বোর্ড জুড়ে লিখছি তো, কোথায় যে কোনটা দেখে বোঝা কঠিন, তাই না? কোথায় যে কোনটা দেখে বোঝা কঠিন। এটা এখান থেকে মুছে দিই, এখানে লিখি পিসি 2.83, এইটা গেছে পিসি বের করার অংশটা। তাহলে এখানে এই ডেটা বসাই দিলে ডাব্লিউবিসি আমরা বের করে ফেলতে পারবো। এবার ঠান্ডা মাথায় ডেটাগুলো বসাই, তোমরাও বসাও। দেখো আমি তোমাদের জন্য প্রত্যেকটা অঙ্ক কিন্তু নিজেও হাতে ক্যালকুলেশনটা করছি, তোমাদেরকে এতটাই আমি ভালোবেসে ফেলেছি যে অঙ্কগুলোর আনসারটাও মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এরপরেও যদি তোমরা ক্লাসে আসলে মনোযোগী না হও, সেক্ষেত্রে তোমাদেরকে ভালো না বেশে বেতের বাড়ি দেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। তো যাই হোক,
ফাইন, এত জুল, ইফ আই এম নট রং দ্যাটস কারেক্ট। ওকে ফাইন, ডান 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 ডান, এটা হয়ে গেছে। ফাইন, তাহলে এখানে আমরা বসিয়ে দিব 18.875 প্লাস আগে ছিল 34.65। ফাইন, সো টোটাল আনসার আসবে 53.525 জুল। এই টাইপের অঙ্ক করার পরে যদি তুমি আসলে এই রুদ্ধতাপীয় বা সমস্ত প্রক্রিয়ার অঙ্ক না পারো, তাহলে সেটা হবে একান্তই তোমার গাফিলতি, একান্তই তোমার অবহেলা। তাহলে দেখো, আমরা গ্রাফ থেকে দুইটা প্রক্রিয়া সম্বলিত অঙ্কের কিছু কিছু ডেটা ইনফরমেশন মিসিং, তাও সেখান থেকে আমরা কাজ বের করে আনছি। এরপরে এই যে আমরা পড়তেছি, তোমরা জানো এই চ্যাপ্টারটার জিস্ট অংশ কার্ণচক্র বা তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের ভিতরে কার্ণের একটা চক্র আছে, ওই চক্রে আমরা ফুল চক্রে আবদ্ধ কৃতকাজ বের করব, যেটা আমাদের বইয়ে করে দেয় না, যেটা টিচাররা হরহামেশা করায় না। আমি করাবো তোমাদের এই ফ্রি ক্লাসে। তো তারই একটা অংশ যারা যারা পড়ছো তাদেরকে হিন্টস দিয়ে রাখতেছি, যে এই যে দেখো কার্ণচক্রের প্রথম দুইটা চক্রের কিন্তু কৃতকাজ আমরা বের করে ফেলতে পারছি, সেটা কিন্তু এটা। পরের দুইটা চক্রের কৃতকাজ বের করে এখান থেকে বিয়োগ করে দিলে এই মোট চক্রের কৃতকাজ বের করা যাবে। সেটা তোমরা অনেকে এখন ধরতে পারবে না, কিন্তু আমরা এখনো পড়ি নাই, যেটা নেক্সট ক্লাসে আমি ধরবো, তাপ ইঞ্জিন। নেক্সট ক্লাসে আমরা ওখানে যাবো। ভেরি গুড মাসুমা, আনসার করছো, প্রিয়াও আনসার করছো, তাই না? ভাল লাগছে তোমাদের ক্লাস নিতে, ভাল লাগছে। ফাইন, আচ্ছা ক্লিয়ার, শিয়া বলছো ক্লিয়ার। তো এই অঙ্ক যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, দ্যাট মিনস আমরা কিন্তু কনসেপ্টের অনেক গভীরে চলে আসছি। আমরা ধীরে ধীরে কনসেপ্টের অনেক গভীরে চলে এসেছি, আমরা ধীরে ধীরে কনসেপ্টের অনেকটা গভীরে চলে আসছি। আর একটা কনসেপ্ট পড়ে আছে, ক্লাসটা আমরা সমাপ্ত করব। আজকে ক্লাসটা নিতে তোমাদের সঙ্গে খুব ভালো লাগছে, রেগুলার। আমি নেক্সট দিন কিন্তু ক্লাসে আরও উপস্থিতি চাই, নেক্সট দিন আমি ক্লাসে আরও উপস্থিতি চাই। আর একটা অঙ্ক করে আজকে আমরা ক্লাস শেষ করব। এই অঙ্কটা মচৎকার, হ্যাঁ এই অঙ্কটা মচৎকার। এই যে অঙ্কটা আমরা এখন করব, এটাও একটা বুয়েট স্ট্যান্ডার্ড প্রবলেম, এবং এটা একটা মচৎকারী অঙ্ক, তাই না? চমৎকার অঙ্ক, এটা সুন্দর একটা কনসেপ্টের অঙ্ক। হ্যাঁ, আচ্ছা ফাইন 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 ফাইন, খুব ভালো লাগবে তোমাদের, খুব ভালো লাগবে, খুব ভালো লেগে যাবে তোমাদের, তাই না? খুব ভালো লেগে যাবে, খুব ভালো লেগে যাবে। দেখো খুব সহজ একটা অঙ্ক, এটা হতে পারে বইটার একটা 10 মার্কের অঙ্ক। বললো খুব দ্রুত, ছোট একটা অঙ্ক, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত কোনো কোনো গ্যাসের, খুব দ্রুত কোনো গ্যাসের চাপ ও আয়তনের, চাপ ও আয়তনের পরিবর্তন ঘটানো হলো। আয়তনের, আয়তনের পরিবর্তন, 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 এটাকে তুমি কোনো বইয়ে পাবা না। ঘটানো হলো, খুব দ্রুত কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন ঘটানো হলো। এতে দেখা গেল, এতে দেখা গেল, এতে দেখা গেল, এতে দেখা গেল চাপের বর্গ, চাপের বর্গ, অঙ্ক সোজা, কিন্তু হঠাৎ করে পরীক্ষা হলে আসলে অনেকেই এখানে কট খেয়ে যাওয়া। খুব সহজ অঙ্ক, বুয়েটে এরকমই অঙ্ক আসে, বুয়েটে ঘাস কাটা অঙ্ক আসে না, যে এত বড় অঙ্ক ডিরাইভ করতে থাক, ডিরাইভ করতে থাক, আনসার মিলে যাবে, না এরকম অঙ্ক বুয়েটে আসে না। খুব ছোট ট্রিকি অঙ্ক আসে, খুব ছোট ট্রিকি, ধরতে পারলে বাজিমাত, আর ধরতে না পারলে ওই অঙ্ক, হ্যাঁ যত বই পড়ো ওই অঙ্ক পরীক্ষা হলে মিলাইতে পারবে না। ছোট্ট একটা জায়গায় যে থিঙ্ক আউট অফ দ্য বক্স, বক্সের বাইরে চিন্তা করতে পারতে হবে। যাই হোক আমরা অঙ্কটা করি, তাহলে দেখবা। এতে দেখা গেল চাপের বর্গ আয়তনের, আয়তনের, আয়তনের ঘনের, ঘনের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। এই অঙ্ক তুমি বইয়ে পাবা না, এটা নিয়াজ ভাই বোর্ডে লিখে নিয়াজ ভাই করাচ্ছেন। দেখো, এতে দেখা গেল চাপের বর্গ আয়তনের ঘনের ব্যস্তানুপাতিক। গ্যাসটির, গ্যাসটির গামা নির্ণয় করো, গ্যাসটির গামা নির্ণয় করো। গ্যাসটার গামা নির্ণয় করতে হবে, ওই যে গ্যাসটা আছে ওইটার গামা নির্ণয় করতে হবে।
ওকে, একজন লিখছো চমৎকার কাটা মচৎকার, হ্যাঁ মচৎকার, ফাইন। আচ্ছা, তো গ্যাসটার গামা নির্ণয় করতে হবে। তো মেজরিটি অঙ্ক যারা হচ্ছে গিয়ে বুকিশ, যারা শুধুমাত্র বই ছাড়া কিছু চিন্তা করতে পারে না, বইয়ের বাইরে কিছু আসলে আর কিছু মাথায় খেলে না, তাদেরকে বলবো তারা এই অঙ্কটা বুয়েট পরীক্ষার হলে 1 মিনিটও লাগবে না এই অঙ্ক করতে, কিন্তু মাথা ঘুরে যাবে, কি কেমনে কি ওই গ্যাসের গামা কোথায় বের করবো, কি কয় ভাই কইলোটা কি এটা, তাই না? কিন্তু এটা বের করা যাবে। তোমরা একটু চিন্তা করে দেখো তো এই অঙ্কটা কিভাবে করা যাবে। তোমাদেরকে একটু চিন্তা করার সুযোগ দিলাম, একটু চিন্তা করো তো, দেখা একটু আজগুবি লাগবে যে খুব দ্রুত কোনো গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটানো হলো। এতে দেখা গেল চাপের বর্গ আয়তনের ঘনয়ের 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 আয়তনের ঘনয়ের ব্যস্তানুপাতিক। এখন গ্যাসটির গামা নির্ণয় করতে বলছে। এখন গ্যাসটির গামা আমাদেরকে নির্ণয় করতে হবে। গ্যাসটির গামা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এই যে যারা ক্লাসের লাস্ট অবধি আমার সঙ্গে টিকে ছিলে তাদেরকে বলবো যে তোমরা তোমরা ভালো করবে। তোমরা যদি এভাবে করে শুধুমাত্র আমার ক্লাস না, যেখানে যে ক্লাস করো সব ক্লাসের লাস্ট পর্যন্ত থাকো, সেক্ষেত্রে তোমরা আসলে সফল হবে। সো এই কথাটা কেন বলছি যে ক্লাসের লাস্টে এসে অডিয়েন্স অনেক কমে যায়। তো আজকে আমি প্রথমেই বলে নিচ্ছি আমার টার্গেট কখনো অডিয়েন্স না, অডিয়েন্স গোল্লায় যাক। আমার টার্গেট তোমরা যারা লাস্টে আমাকে আল্লাহ হাফেজ দিয়ে বিদায় দিবে। আবার এটা করো না যে সারা ক্লাসে খবর নেই, ক্লাস শেষ হওয়ার সময় আল্লাহ হাফেজ ভাই, তাদের কথা বলি নাই। বলছি তাদের কথা যারা রেগুলার ক্লাস করে শেষ পর্যন্ত থাকো, এবং লাস্টের ওই আমি ফুল স্টপটা দিয়ে যখন ক্লাসটা শেষ করে সবাইকে বলে যে লাভ ইউ আল্লাহ হাফেজ ভাই, ওই পর্যন্ত যারা থাকো তারা সফল হবে। ফিজিক্সের ক্ষেত্রে ওই দায়িত্ব আমি জিম্মাদারি, ওই জিম্মাদারি আমি নিছি, ওই জিম্মাদারি আমি নিছি ভাই। ইটস রিয়েলি অ্যাডিকটিভ। আমাদের সঙ্গে যারা ফিজিক্স পড়বা তাদেরকে আমি বলতেছি ইটস রিয়েলি রিয়েলি অ্যাডিকটিভ। পোলাপান আমার আমার ফিজিক্স কোর্সে বরাবরের মতো এরকমই হয়। আমি ফিজিক্স কোর্স যখন পড়াই একাডেমিকেই আমি সর্বোচ্চটা দিয়ে পড়াই ভাই। ওই ওই একা নিয়াজের কথা সর্বোচ্চ হয় না। মার্কেটে সবাই তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য রেডি। অ্যাডমিশনের কোর্স বেচবে, প্রি অ্যাডমিশনের কোর্স বেচবে, নানা রকম কোর্স বেচবে। আমি যখন আমার ফিজিক্সটা পড়াই একাডেমিকে বলি ভাই দিস ইজ ডান অ্যান্ড ডাস্টেড, এটা নিয়ে পরীক্ষার হলে যা। পরীক্ষার হলে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার স্টুডেন্ট আমরা খোঁজাইতে থাকে ভাই আসলেই ভাই আসলেই আসলেই। আমি তুই পরীক্ষা হলে যা তারপরে বুঝবি। তো পরীক্ষা হল থেকে বেরোয় অ্যাডমিশন যদি সে আসলে মনোযোগ দিয়ে সকল ক্লাস করে থাকে, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে এসে বেরোয় ফাইনালি তারা এটা মানতে শুরু করে যে হ্যাঁ এটাই ছিল রাইট ওয়ে। তখন তারা সবাই ভার্সিটিতে চলে যায়, ভালো ভালো প্রতিষ্ঠানে চলে যায়, এবং তখন তারা জানে যে এই নিয়াজ ভাই ওই সময় ঠিক কথা বলছেন। কিন্তু যেই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টটা প্রথম দিন ক্লাস করে, এই হাজার কোটি ব্যাঙের ছাতার মতো প্ল্যাটফর্ম তাদের উপরে ঝাঁপায় পড়ে কোর্স বেচার জন্য। ওই তো নাদান বাচ্চা, ও তো জানে না, ওকে কেউ সিন্ডিকেট, ওকে কেউ রাইট ইনফরমেশন দিবে না, ওকে কেউ রাইট ইনফরমেশন দিবে না। যারা জানে দোজ হু আর, যারা মানে নোন অ্যাবাউট ইট, তারা এটা বলবে না। তারা তারা বললেও তাদের এই এক দুজনের ভয়েস সবার কানে যায়, বাজে না। সো স্ট্র্যাটেজি সিম্পল, দেও ভয় দাও স্টুডেন্টে, ভয় দাও, ভয় দাও, সামনে কিন্তু সর্বনাশ, এই হইলে কিন্তু সেই হবে, সেই হইলে কিন্তু তাই হবে। এরপরে স্টুডেন্ট পায় ভয়। আর যখন মানুষ ভয় পায় তখন সে কোনো রাইট ডিসিশন নিতে পারে না, তখন তার একটা প্রোডাক্ট গিলায় দাও, একটা কোর্সে ভর্তি করায় নাও। যেন তেন আলতু ফালতু কোর্সে ভর্তি হয় হাজার হাজার টাকা বাপ মা মানে মাথার ঘাম পায়ে ফেলা, নিজের রক্ত পানি করে যে টাকাগুলো কামায় সেইগুলোর টাকা দিয়ে হচ্ছে পোলাপানে দিয়ে বিভিন্ন আলতু ফালতু কোর্স কিনায়, আর হচ্ছে গিয়া পোলাপানে ভয়ে ওখানে আটকে থাকে। সো হাজার কোটি কোর্স করতে হবে না। আমি তোমাদের জন্য ওই সুযোগটা রাখছি, আমার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্সে আসতে হবে। আমার কোর্স মানে দিস ইজ আমার কোর্স। এই যে রেদনের সঙ্গে আমার মাঝে মধ্যেই রাতের বেলা ঝগড়াঝাড়ির মতো অবস্থা, উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গতকালকে রাত্রি হইতেছিল, আমি রেদনের ঝাড়তেছি, এই রেদন এটা হয় না কেন, ওটা হয় না কেন, রেদন বল ভাই ওইটা হয় না, ওটা হয় না। যাই হোক, নানা রকম কিছু। এই কোর্সের দায়িত্ব আমি নিছি। এটা রেদনরাও বলতেছি, আমার স্টুডেন্টরাও বলতেছি, এখানে আমি আমার ফুল ফ্রিডমে পড়াবো, এতেই সর্বোচ্চ ভালো হবে। 14 বছর যাবৎ নিয়াজ ভাই অনলাইনে পড়ায়, আমারে শিখাইতে আসলে হবে না, আমি ওইসব শুনবো না। তো আমি যেভাবে চাই ওভাবে করেই পড়াবো, এবং তোমাদের রেদওয়ান ভাইও আমাকে ফুল সাপোর্টটাই দিচ্ছেন। এখন দরকার তোমাদের এই জিনিসটা বোঝা, কোর্সে যুক্ত হবা এই কারণেই কাজ তুমি ফিজিক্সটা পড়তে চাও, এবং এই একটি কোর্স তোমাকে অ্যাডমিশনের শেষ দ্বার পর্যন্ত নিয়ে যাবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাব, এবং আমি আশা করব তোমাদের থেকে যেন সর্বোচ্চ আউটপুটটা ওখানে পাই। এত নামমাত্র মূল্যে যে কোর্সগুলি আমি তোমাদেরকে পড়াচ্ছি, 2500 টাকায় নিয়াজ ভাইয়ের পুরা ফিজিক্স কোর্স। একটা সময় ছিল যখন আমি অফলাইনে পড়াইতাম, পুরা কোর্স 16,000 টাকা 15,000 টাকা, নাইলে কোনো মানে অত স্টুডেন্ট পড়াইতে পারতাম না তখন, এরকম ছিল। পরবর্তীতে অনলাইনে 200 টাকা, আমি তোমাদের জন্য আসলে এমপ্যাথেটিক হয়ে কোর্সের প্রাইস আসলে কমাই রাখছি। প্রাইস নিয়ে আলোচনা করার কোনো আমার ইচ্ছা নাই। তোমরা সবাই জানো যে পেমেন্টটা তোমরা করো তার এগেনস্টে তোমরা যে কোর্সটা পাও দ্যাট ইজ প্রিমিয়াম। যদি এটা প্রিমিয়াম না হয় তাহলে প্রিমিয়াম কোন কোর্স আমাকে এনে দেখাও। আমি 24 ঘন্টা পড়াবো, সারা জীবন পড়াবো তোমাদের এই কোর্সে। যদি এর থেকে বেটার পাও তাহলে আমি তার জন্য আরও পরিশ্রম করতে রাজি আছি।
ম্যাথটা বুঝতে পারতেছো না। এবার আসো আমরা এই অঙ্কটা সলভ করি। তো খুব দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন হয়, খুব দ্রুত মানে বুঝতেছো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমাদের জানা মতে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবার কি বলছে? চাপের বর্গ আয়তনের ঘনের ব্যস্তানুপাতিক। অবজার্ভ করে এটা দেখছে, মানে এই যে চাপের বর্গ পি স্কয়ার, এইটা আয়তনের ঘনের ব্যস্তানুপাতিক। দেখো চাপের বর্গ আয়তনের ঘন, এরা ব্যস্তানুপাতিক, এটা পাইছে। এই পরীক্ষা করে চাপ আয়তনের পরিবর্তন দেখে এই সম্পর্ক পাইছে। তাই অঙ্ক খুব সোজা। এই সম্পর্ক যদি হয় তাহলে কি তোমরা এটা বুঝতে পারো না? এখানে আমরা এটা বুঝতে পারি, এই কথা মানে এই কথা, পি প্রপোর্শনাল 1/1 ভি টু দি পাওয়ার 3/2। আমরা বর্গমূল করছি, বোথ সাইড বর্গমূল করছি। এখানে লিখে দিলাম বোথ সাইড বর্গমূল একই কথা তো, বর্গমূল করে। দেখো বোথ সাইড যদি আমি বর্গমূল করি তাহলে এখানে তো চলে গেল 2, আর এখানে এই যে বর্গমূল যদি করি, একের বর্গমূল তো 1, আর নিচেরটা বর্গমূল করলে 3/2, বর্গমূল মানে হাফ। তাহলে দেখো এর এই যে হয়ে গেছে, দেখো পি প্রপোর্শনাল 1/v টু দি পাওয়ার 3/2, ইজন্ট ইট? এখন এখান থেকে এটা বুঝতে পারো, এটা একটা সমীকরণ বানাইতে হলে কি এটা ধ্রুবক লাগবে, কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার 3/2। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, পি ভি টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস কে, ইজন্ট ইট? এই যে দেখো কি মজা, এত সহজ অঙ্ক পোলাপান পারলো না, বাঘা পোলাপান পারে না এই অঙ্ক। তাহলে আমরা তো জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমরা তো জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে এই গামাটা হবে হচ্ছে গিয়ে 3/2। এই যে ভি এর পাওয়ার 3/2, এই যে ভি এর পাওয়ার গামা। তাইলে গামা ইকুয়ালস টু 3/2 মানে 1.5। সলভড। খুব কঠিন অঙ্ক কই, সেই বাঘা তুররাম খাই স্টুডেন্টরা কই, মহান অঙ্ক করে মনে করো যে অভ্যস্ত, ও পারি এই পারি সেই পারি, বুয়েটে অঙ্ক আসবে এরকম সিম্পল, জাস্ট হালকা করে কনসেপ্ট ঢুকাই দেওয়া হয়েছে, জাস্ট হালকা। দোজ হু আর, মানে ওই যে থিঙ্ক আউট অফ দ্য বক্স বলে একটা ব্যাপার আছে না, যারা আসলেই বাক্সের বাইরে যা চিন্তা করতে পারে, যারা এক্সেপশনাল চিন্তা করতে, তাদের জন্য এই অঙ্ক 30 সেকেন্ডের অঙ্ক, দেখে আনসার করতে পারবে। সেটা হতে হবে। এটার জন্য কনসেপ্টের কোনো বিকল্প নাই। আমি 100 কোটি সিকিউ এমসিকিউ করাই দিলেও তোমাকে কোনোদিনই তুমি এই অঙ্কটি করতে পারবে না যদি তুমি কনসেপচুয়ালি উর্বর, ফার্টাইল না হও। আর ওই ফার্টাইল বানানোর জন্য যে নলেজ, সেটা আমি আমার কোর্সে দিব, সেটা আমি আমার ক্লাসে দিব, প্রত্যেকটা জায়গায় আমি সেটা প্রুফ করে ছাড়বো। আর তোমরা যেটা বলো যে সিকিউ করাই দেন ভাইয়া, এমসিকিউ করাই দেন, তাও করাবো শত। আমি লড়বো, ক্লাসে লড়বো, কোর্সে লড়বো, আমার সঙ্গে যুক্ত হবে তোমরা, এটা আমার এক্সপেকটেশন থাকবে। সেটা যদি তোমরা না হও, হবে না। কিন্তু কিভাবে করে অ্যাকচুয়ালি পড়তে হয় সেই নলেজটা নাও, যেখান থেকে তুমি উপকৃত হও সেখান থেকে পড়ো। কিন্তু তুমি পড়ো, তোমার স্বপ্ন যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই এইচএসসির 1.5 বছর 18টা মাস তুমি একবার লড়ে দেখো না, প্রমাণ করে দেখাও যে তুমি আসলে পারো। তোমার মনোবল ইস্পাত কঠিন, এবং এটা থাকাই উচিত তোমাদের এই বয়সটা লড়ার, এই বয়সটা মনোবল দেখানো। তুমি না পারলে কে পারবে? আমি জানি আমার প্রত্যেকটা স্টুডেন্ট সফল হয়ে দেখাবে, তারা ভালো করবেই। এখন বুঝতে পারছি ভাই, ভেরি গুড। পারলে সহজ, না পারলে কঠিন, এক্স্যাক্টলি আয়সা যেটা বলছো, পারলে সহজ। আমি তোমাদের সব টাইপের সব কনসেপ্ট করাই দিব, তোমাদের জাস্ট আমার সঙ্গে থাকতে হবে, দ্যাটস ইট। ভালো লাগলো আজকের ক্লাসটা করে। এভরিডে ক্লাস, আমি বলে দিচ্ছি ক্লাস কবে, এই ক্লাসে রেগুলার থাকতে হবে। সেকেন্ড ইয়ারে ক্লাস, এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস, যেখানে অলরেডি 500+ স্টুডেন্ট যুক্ত হয়ে আছে এবং সবাই ক্লাস করার সুযোগটা পাচ্ছ। শনি সোম বুধবার রাত 10টায়, শনি সোম বুধ রাত 10টায় তাপগতিবিদ্যার আজকে 9 নম্বর ক্লাসটা হয়ে গেল, আরও 6টা ক্লাসের পরে বাকি আছে। এভরিডে ক্লাসে থাকবা। এর আগে 8টি ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল ফিজিক্স ম্যানিয়াক এবং হচ্ছে গিয়া আরএমএইচ, 2 জায়গাতেই কিন্তু আপলোড করা আছে। পুরো তাপগতিবিদ্যা প্লেলিস্ট ক্রিয়েট করার পরে তোমরাই বুঝতে পারবা যে এই ক্লাসগুলোর ইন্টেন্সিটি বা ডেপথ কতটুকু হবে। ঠিক আছে, ডান। লাভ ইউ গাইজ। সবাই নোট করে আমাদের গ্রুপে আপলোড করবা।
পূর্ণাঙ্গ নোটের উপরে কিন্তু প্রথম 5 জন 5,000 টাকা করে প্রাইজ মানি পাচ্ছে, এবং যারা বেশি ভালো করবে তাদেরকে আমি আমার পক্ষ থেকে প্রাইজ দেবো। এবং আমি সবার প্রত্যেকটা নোটে কমেন্ট করবো, কাজ নোটটা দরকার, কাজ তুমি যখন নোট করো তখন তোমার থেকে আমরা আসলে ফিডব্যাকটা নিতে পারি। তুমি যদি তোমার ভালো চাও এই কাজগুলো করবা। দেখা হবে পরবর্তী দিন, আজকে শনিবার, সোমবার আবার দেখা হচ্ছে। সোফার টেক কেয়ার, লাভ ইউ, বাই, আল্লাহ হাফেজ, টাটা টাটা।